ইন্টারেক্টিভ কেয়ারস এর আজকের এই ফ্রি মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। সো আজকে আমাদের এই মাস্টার ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ইনভেস্টমেন্ট ইন স্টক মার্কেট। সো এই আজকে আমাদের মাস্টার ক্লাস ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আকরামুল আলম ভাইয়া। ভাইয়া কাজ করছেন রয়্যাল ক্যাপিটাল লিমিটেডে হেড অফ রিসার্চ। সো এই পুরো সেশনটা চলাকালীন আপনারা আপনাদের অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনারা চ্যাটে লিখে জানাতে পারবেন। আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেনগুলো নিব। ভাইয়া, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি সম্মান জ্ঞাপন করছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আমাদের আজকের এই মাস্টার ক্লাসে অংশগ্রহণ করার জন্য, এবং ইন্টারেক্টিভ কেয়ারসকেও আমি এর সাথে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা মাস্টার ক্লাস বা এরকম একটা কোর্সের যে অ্যারেঞ্জমেন্ট করেছে সেই জন্য। তো বেসিকলি হচ্ছে স্টক মার্কেট সম্পর্কে সবারই কম বেশি একটা ইন্টারেস্ট থাকে ওয়ার্ল্ড ওয়াইড। তো স্টক মার্কেটের ব্যবসাটা আসলে অন্যান্য ব্যবসার মতো এত সিম্পলিস্টিক না, যাতে করে মানে খুব সহজেই করা যায় বা লিমিটেড নলেজে করা যায়, ব্যাপারটা এমন না। তো স্টক মার্কেটে আপনি যদি সাকসেসফুল ইনভেস্টর হতে চান, দেয়ার আর সাম নেসেসারি নাটস এন্ড বোল্টস দ্যাট ইউ হ্যাভ টু ডিল উইথ দ্যাট। তো কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং আপনার আগে থেকেই লাগবে, এবং স্টক মার্কেটের র মেটেরিয়াল কিন্তু ইনফরমেশন। আপনি একটা ইনফরমেশনকে যত ভালো মতো প্রসেস করতে পারবেন তত ভালো ডিসিশন আপনি মেকার হইতে পারবেন। তো আমি মোটামুটি আমার একটা পাওয়ার পয়েন্ট স্লাইড আছে, এটা আমি একটু প্রেজেন্ট করবো আপনাদের সাথে, যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এটা সম্পর্কে। স্লাইডটা ওপেন করছি, আমি শেয়ার করছি, সাথেই থাকুন। এটা কিনা দেখে নিই আমি একটু। এটা না, হ্যাঁ এটা। শাকিরুল, কাইন্ডলি আপনি একটু রেসপন্স করবেন, এটা দেখা যাচ্ছে কিনা? একদম ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের এই কোর্সটার নাম মূলত জার্নি টু দ্য স্টক মার্কেট। এই নামটা দেখেই বুঝতে পারতেছেন স্টক মার্কেট হচ্ছে একটা জার্নি, ইনভেস্টমেন্ট হচ্ছে একটা জার্নি। যেমন ধরেন এখান থেকে আপনি কক্সবাজার যাবেন, প্রথমে আপনার কি করতে হবে, বাসের জন্য টিকিট কাটতে হবে, অথবা ট্রেনের টিকিট কাটতে হবে, অথবা এয়ার বাসের টিকিট কাটতে হবে। কাটার পরে তারপরে আপনি যাবেন, গন্তব্যে যাবেন। যাওয়ার পরে সেই ভেহিকেলে আপনি উঠবেন, উঠার পরে আপনার যাত্রা করবেন। এই মাঝখানে অনেক কিছু আপনাকে ফেস করতে হবে। কোথাও ট্রাফিক জ্যাম দেখবেন, কোথাও আপনাকে ব্রেক দিবে, যাত্রা বিরতি দিবে। তো সবকিছু একটা লম্বা একটা প্রসেস ফলো করার পরে আলটিমেটলি আপনি কক্সবাজার পৌঁছে যাবেন। স্টক মার্কেট কি শুধুমাত্র স্টক মার্কেট না, যে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু একটা জার্নি। একদম এটার একটা বিগিনিং আছে, এটা একটা ক্লোজিং আছে। তো আপনাকে মনে রাখতে হবে যে কোনো ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের যে মূল যে প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালটা কিন্তু মূলত জার্নি বেসড। এই জার্নিতে আপনি কোথায় আছেন, আপনি কি বিগিনার স্টেজে আছেন নাকি আপনি ইন্টারমিডিয়েট স্টেজে আছেন, আপনি কোথায় আছেন সেই জিনিসটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। তা আমাদের যে ইন্টারেক্টিভ কেয়ারস থেকে স্টক মার্কেটের যে কোর্সটা আপনাদের জন্য অফার করা হয়, এটা খুব এক্সটেন্সিভলি অনেকগুলা জিনিসের উপরে ফোকাস করা হয়, বিশেষ করে ইকুইটিস বা স্টকস, ফিক্সড ইনকাম বা বন্ডস, তারপরে হচ্ছে আপনার ইকোনমি, ইন্ডাস্ট্রি, কোম্পানি, টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস। একটা স্টক মার্কেট সম্পর্কে জানার জন্য যা লাগে সব জিনিসের একটা ব্লেন্ডেড ভার্সন এখানে দেওয়া আছে। আপনারা শুধুমাত্র এই কোর্স না, এই কোর্সের পাশাপাশি ভবিষ্যতে আরো অ্যাডভান্স লেভেলের কোর্স পেতে পারেন। শুধু ইন্টারেক্টিভ কেয়ারস এর সাথেই করতে হবে ব্যাপারটা এমন না। যেখান থেকে আপনাদের জন্য মনে হয় যে আপনি এখান থেকে নলেজ নিতে পারবেন, সেখান থেকে আপনার নলেজ এনরিচ করুন। আমাদের বিশেষ করে আমার পার্সোনাল গোলটা হচ্ছে শুধুমাত্র এই আমার এই কোর্সটা আপনাকে করতে হবে ব্যাপারটা তা না। আলটিমেটলি আপনারা যদি নলেজেবল হন, আপনারা যদি আমাদের স্টক মার্কেটে কন্ট্রিবিউশন রাখতে পারেন, অ্যাজ এ স্টক মার্কেট ইন্টারমিডিয়ারি পার্ট হিসেবে আমিও এটার কোনো না কোনো ভাবে বেনিফিটেড হব। সো একটা হোলিস্টিক অ্যাপ্রোচ থেকে অ্যাকচুয়ালি আমার এই কোর্সটা নেওয়া। তো আশা করি আপনাদের কোর্সটা ভালো লাগবে। তো আমরা শুরু করছি। আমার নাম হচ্ছে আকরামুল আলম। আমি লন্ডন বেজ একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোয়ালিফিকেশনের ফাইনালিস্ট। আমি সব কমপ্লিট করেছি, এখন পর্যন্ত সার্টিফিকেট পাই নাই। পিআর প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স রিকোয়ারমেন্ট যেটা, ওটা জমা দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত যেহেতু পার্ট কোয়ালিফিকেশনের সার্টিফিকেট পেয়েছি, এই কারণে আমি পার্ট কোয়ালিফাইড হিসেবে সবাই কাছে আমি বলি। আর আমি রয়্যাল ক্যাপিটাল লিমিটেড নামে একটা রিটেল ব্রোকারেজের হেড অফ রিসার্চ হিসেবে আছি।
রয়্যাল ক্যাপিটাল লিমিটেড হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রিটেল ব্রোকারেজ ইন টার্মস অফ নাম্বার অফ কাস্টমার্স। আমাদের কাস্টমার বেস হচ্ছে +1 লাখ ক্লায়েন্ট বেস। 1 লাখ মার্কেটের টোটাল বিও অ্যাকাউন্ট আছে 12 থেকে 13 লাখ, এর মধ্যে 1 লাখ ক্লায়েন্টই হচ্ছে আমাদের। তা আমরা হচ্ছে লার্জেস্ট রিটেল ব্রোকার বলতে পারেন বাংলাদেশে, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে 250 এবং হচ্ছে পরবর্তীতে আরো কিছু আসলো, প্রায় 400 ট্রেক হোল্ডার বা 400 ব্রোকারেজের মধ্যে আমাদের অবস্থান প্রায় 12 থেকে 13 নম্বর। তো বুঝতেই পারছেন যে আমরা হচ্ছে লিডিং ব্রোকারেজ হিসেবে আছি। এবং এখানে আমার একটা বড় টিম আছে, আমরা বিভিন্ন ল্যান্ডস্কেপে কাজ করে থাকি। তো এনিওয়েজ আমার সম্পর্কে যদি বলতে চাই, আমি সিম্পল মানুষ, অত না, আমার থেকেও আরো অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন মার্কেটে। বাট আমি যেটা সবসময় ট্রাই করি যে আমি নিজে যেটা জানি বা জানার চেষ্টা করি সেই জিনিসটা সবার সাথে খুব সিম্পল ভাবে শেয়ার করতে, সো দ্যাট পিপল ক্যান ইজিলি আইডেন্টিফাই অর আন্ডারস্ট্যান্ড যে অ্যাবাউট দ্য নেসেসারি নলেজ। তো আমার প্রায় 12 বছর প্লাস এক্সপিরিয়েন্স আছে মেইন স্ট্রিম স্টক মার্কেটে। এবং আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটস বিআইসিএম নামে একটা স্টেট ওন কোম্পানি আছে, যারা মূলত ট্রেনিং প্রোভাইড করে থাকে, ফুললি গভর্নমেন্ট কোম্পানি। তো ওই গভর্নমেন্ট ওইখানে আমি কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে বিভিন্ন কোর্স নিয়ে থাকি মাঝে মাঝে। আমার আরেকটা উল্লেখ্য বিষয় হচ্ছে যে ন্যাশন ওয়াইড ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামে আমার প্রায় 8 বছরের উপরে অভিজ্ঞতা আছে। রয়্যাল ক্যাপিটাল হচ্ছে বাংলাদেশে সবার প্রথম এবং সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রেখেছে ন্যাশন ওয়াইড ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামে। এটা পাওয়ার্ড বাই সম্পূর্ণ গভর্নমেন্ট এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে এটা সাধারণত করা হয়ে থাকে। বিভিন্ন ব্রোকারেজ এখানে পার্টিসিপেট করে থাকে এবং আমরা হচ্ছে সবচেয়ে বেশি সবচেয়ে বড় কন্ট্রিবিউটর বলতে পারেন। এবং দুইটা গ্রুপ অফ কোম্পানিসে প্রজেক্ট ফাইন্যান্সে আমার কনসাল্টিং এক্সপিরিয়েন্স আছে। ওখানে আমি বিভিন্ন ধরনের ডিল ক্লোজিং, তারপরে ধরেন বিভিন্ন ক্রেডিট, এগুলো নিয়ে কাজ করেছি। লার্জ ম্যানুফ্যাকচারিং বেজের ফাইন্যান্সিং এর টিমে কাজ করেছি, ওখান থেকে অনেক ধরনের অভিজ্ঞতা নেওয়া সম্ভব হয়েছে। এবার আমরা একটু চলে আসি যে আজকে মূলত মাস্টার ক্লাসে আমি ওভারঅল কোর্সের কিছু সামারাইজ ভার্সন সম্পর্কে আলাপ করব, সো দ্যাট আপনারা যাতে বুঝতে পারেন যে কোর্সের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকবে। তো প্রথমে আমি যেটা বলতে চাই যে প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু কিছু পার্সোনাল গোল থাকে। যেমন ধরেন কারো একটা বাড়ি করার প্রয়োজন, কারো একটা গাড়ি কেনার দরকার। যারা একটু বয়সে ছোট আছেন তাদের হায়ার এডুকেশনের জন্য অনেক ড্রিম থাকতে পারে। যারা আনম্যারিড আছেন বিয়ে করাও একটা মানুষের দরকারি একটা জিনিস। এবং হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেলিং, এটা ইদানিং অনেক পপুলার হয়েছে। প্রত্যেকটা মানুষের কিন্তু কম বেশি ইচ্ছা থাকে যে সে ইনকাম করবে, ভালো থাকবে এবং ট্রাভেল করবে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরবে। তো এরকম হরেক রকম কিন্তু মানুষের লাইফ গোল থাকে বা লাইফ ড্রিম থাকে। কিন্তু একটা ব্যাপার আপনারা চিন্তা করে দেখবেন, এই ড্রিম গুলা যদি আপনি অ্যাকমপ্লিশ করতে চান তাহলে কিন্তু অনেক টাকার দরকার। টাকা ছাড়া কিন্তু আপনার লাইফের গোল গুলো অ্যাকমপ্লিশ করতে পারবেন না। এখন আপনার ইনকাম হচ্ছে লিমিটেড। লিমিটেড ইনকাম দিয়ে আপনি আপনার গোল ফুলফিল করতে পারবেন কিভাবে, সেইটা সমাধানই আপনাকে দিবে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। তো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের আগে আপনাকে বুঝতে হবে পার্সোনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা কি। পার্সোনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মূল জিনিসটা হচ্ছে আপনি ইনকাম যেটা করছেন এখান থেকে খরচ করছেন, খরচ করার পরে যে সেভিংসটা আপনার থাকছে সেটা আপনার যদি প্রপার জায়গায়, আমি আবারও বলে থাকি প্রপার জায়গায়, যেন তেন জায়গায় না, প্রপার জায়গায় আপনি যদি ইনভেস্টমেন্ট করেন লং টার্ম হরাইজনে, তাহলে হয়তো আপনি আপনার টার্গেট যেই আছে সেটা অর্জন করতে পারবেন। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা ইনকাম করি, ইনকাম করার পরে আমরা খরচ করি, খরচ করার পরে সেভিংস হয়, সেভিংস এর টাকাটা আমরা হয়তো কেউ সঞ্চয়পত্র কিনি, কেউ স্টক কিনি, অনেক রকম, অনেকে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করি, বিভিন্ন জায়গায় আমাদের কাছে অপশনস আছে অ্যাভেলেবল। বাট বিষয়টা হচ্ছে ওয়ারেন বাফেট, উনি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট গুরুদের মধ্যে একজন। উনি একটা কথা বলে থাকেন যে ইনকাম থেকে স্পেন্ডিং না, আগে ইনকাম থেকে আপনার টার্গেট সেভিংসটা আপনাকে রাখতে হবে, তারপরে যেটা থাকে সেটা থেকে খরচ করবেন। অর্থাৎ আমি ধরে নেই আপনার মাসে 1 লক্ষ টাকা ইনকাম, আপনার আগে বাজেট করতে হবে যে কতটুকু সেভিংস আপনার করা দরকার। সাপোজ এখন থেকে 5 বছর পরে আপনি একটা এক্সপেন্সিভ গাড়ি কিনতে চান, সেই গাড়িটার দাম হচ্ছে প্রায় 70 থেকে 80 লাখ টাকা। তা আপনার মাসে ধরেন 1 থেকে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা যে কোনো অ্যামাউন্টের একটা ইনকাম আছে, হ্যান্ডসাম ইনকাম আছে। এখন এই ইনকাম থেকে আপনি কতটুকু সেভ করে কোথায় কোথায় ইনভেস্ট করলে আপনার ফাইন্যান্সিয়াল টার্গেট যেটা আছে, অর্থাৎ 70 লাখ টাকা যে টার্গেট আছে, সেই ফাইন্যান্সিয়াল টার্গেটটা আপনি ফুলফিল করতে পারবেন, সেটাকে কিন্তু আপনাকে
ক্যালকুলেটিভ হতে হবে। ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যারা আছে তারা কিন্তু অনেক ক্যালকুলেটিভ ডিসিশন নেয়। এখন অলওয়েজ আপনার ক্যালকুলেশন বাস্তবতার সাথে মিলবে ব্যাপারটা এমন না, কিন্তু আপনাকে ক্যালকুলেশন করা দরকার এই কারণে যাতে করে আপনি আপনার ডিসিপ্লিন থাকতে পারেন। আপনার যেই অ্যাক্টিভিটি গুলো আছে এগুলো যাতে ডিসিপ্লিন হয়, এবং আপনার যে ক্যালকুলেশন বা এস্টিমেশন বা যে ফোরকাস্ট যেগুলো আছে এগুলো সবসময় আপনাকে একটা গাইড হিসেবে আপনাকে সবসময় পরে যাব সাপোর্ট দিবে। আপনি যদি কোনো একটা কাজ শুনে করার নেই আগে তারপর মিনিমাম প্ল্যানটা না করে থাকেন তাহলে কিন্তু ওই কাজটা আপনি সাকসেসফুল হতে পারবেন না। অলওয়েজ যে প্ল্যান যেটা করেছেন এক্স্যাক্টলি ওরকম হবে তা কিন্তু না, কিন্তু প্ল্যানটা আমরা করি কেন? করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমার কাছে একটা বেঞ্চমার্ক বা একটা স্ট্যান্ডার্ড থাকে, যে স্ট্যান্ডার্ডটা ধরে আমি আমার কাজগুলো যাতে করতে পারি। সো এনিওয়েজ আমি যেটা বলছিলাম যে কতটুকু আপনাকে সেভ করতে হবে আগে আইডেন্টিফাই করে নিতে হবে। সাপোজ ফর এক্সাম্পল ধরে নিলেন যে 50,000 টাকা করে মাসে আপনার সেভিংস করা দরকার। আপনার 1 লাখ টাকা যদি ইনকাম হয় 50,000 বা 40,000 টাকা করে আপনাকে সেভ করতে হবে। তাহলে আগে আপনার সেভ করবেন, তারপরে যে টাকাটা থাকে সেই টাকাটা দিয়ে আপনি খরচ করে আপনার আহ, মাস চালানোর চেষ্টা করবেন, বা আপনার পার্সোনাল যেই এক্সপেন্ডিচার যেগুলো আছে সেগুলো ফুলফিল করার চেষ্টা করবেন। টার্গেট সেভিংস যেটা আছে সেই টার্গেট সেভিংসটা আপনার টার্গেট ইনভেস্টমেন্ট অপশন গুলাতে সুন্দরভাবে অ্যালোকেট করে দিয়ে লং টার্ম একটা একটা ইনভেস্টমেন্টের অ্যাটিটিউড নিয়ে বসে থাকবেন, এবং একটা নির্দিষ্ট সময় পরে দেখবেন যে আপনি যেটা চিন্তা করেছেন মোর অরলেস কাছাকাছি একটা অ্যাচিভমেন্ট হয়েছে, যেটা দিয়ে আপনি হয়তো আপনার ড্রিম ফুলফিল করতে পারবেন। তো আমি আগাচ্ছি এই বিষয়ে। আহ, এখন এই কোর্সটাতে আপনারা অ্যাকচুয়ালি কি এনজয় করবেন? আপনারা একটা বেসিক কোয়েশ্চেন থাকতে পারে যে আমি যে পয়সা দিয়ে কোর্সটা করব এটা আমার জন্য কি ফিজিবল হবে কিনা। এখন কোর্সের মধ্যে কি কি থাকবে আপনারা একটু কাইন্ডলি দেখে নেন। প্রথমে হচ্ছে পার্সোনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং প্রসেসটা সম্পর্কে বলা থাকবে, যে কিভাবে আপনি আপনার ফাইন্যান্সিয়াল টার্গেটটা ফিক্স করবেন, কিভাবে কিভাবে আপনি সেভিংস করবেন, এই যে টোটাল যে বাজেটিং যেটা আছে এটা বাজেটিংটা সম্পর্কে আলাপ করা হবে। তারপর হচ্ছে ইনভেস্টিং থাম্ব রুলস। ইনভেস্টমেন্ট করতে গেলে আপনার কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেই, বা ইনভেস্টমেন্টের যে পিলার, মেইন যে পিলার গুলো আছে সেই পিলার গুলো সম্পর্কে এখানে বলা থাকবে, কোর্স থেকে আপনারা পাবেন ডিটেইল। এবং পার্টিকুলারলি স্টকে কেন ইনভেস্ট করবেন বা শেয়ার কেন কিনবেন, বা কোম্পানির ইকুইটিতে আপনি কেন ইনভেস্টমেন্ট করবেন, কারণগুলো কি, অ্যাকচুয়ালি রিয়েল লাইফ এক্সাম্পল গুলো কি, রিয়েল লাইফ কজেস গুলো কি, এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। ডিটেইল ইলাস্ট্রেশন অফ ফাইন্যান্স ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। একটা কোম্পানি শেয়ার আপনি কিনবেন, ওই কোম্পানির ফান্ডামেন্টালস সম্পর্কে যদি না জানেন তাহলে ওই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা আপনার জন্য কখনোই প্রুডেন্ট ডিসিশন হবে না। একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কিভাবে করতে হয় খুব সহজে। আমরা জানি সবাই যে আপনাদের এখানে অনেক পেশাজীবী লোক থাকতে পারেন, এখানে অনেক স্টুডেন্ট থাকতে পারেন যাদের দৈনন্দিন অনেক কাজ থাকে। তো আপনাদের পক্ষে সম্ভব না একটা প্রফেশনালের মতো করে খুব ডিটেইল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা। বাট বিলিভ মি, আমাদের কোর্সটা যদি আপনারা প্রপারলি করতে পারেন, হ্যাঁ, এবং শিখতে পারেন এখান থেকে, তাহলে কিন্তু আপনারা খুব একটা শর্টকাট ওয়েতে ফান্ডামেন্টাল এক্সকিউমেন্ট ড্র করতে পারবেন একটা পার্টিকুলার কোম্পানির ব্যাপারে। আমি কি বুঝাতে পেরেছি নাকি কাইন্ডলি? তো বিষয়টা হচ্ছে যে মিনিমাম আপনার যে রিসোর্সেস আছে বা মিনিমাম যে আপনার টাইম আছে, সেই রিসোর্স এবং টাইমটাকে আপনি কাজে লাগিয়ে আপনি পার্টিকুলার একটা কোম্পানি সম্পর্কে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেটা করা দরকার সেটা আপনি করতে পারবেন। তা আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি যা শিখেছি এইটার কিন্তু এন্ড রেজাল্টটা এই কোর্সটাতে দেওয়ার চেষ্টা করেছি। সো ব্যাপারটা কিন্তু একটু আপনি চিন্তা করে দেখবেন, কোর্সটা কিন্তু আমার জন্য আমি মনে করি একটা দামি কোর্স। কি কারণ? কারণ আমার লং ক্যারিয়ারে আমার কাজ শিখতে শিখতে সময় লেগেছে, আমি ভুল করেছি, হোঁচট খেয়েছি, শুধরিয়েছি, নিজেকে কারেকশন করেছি। তো এখন আমি আপনাদেরকে যে জিনিসটা ডেলিভারি দিয়েছি সেটা কিন্তু অনেক পরীক্ষিত একটা জিনিস, পরীক্ষিত একটা ব্যাপার। ব্যাপারটা কিন্তু এমন না শুধু বই খাতা থেকে এনে আমি জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিয়েছি। সো আমি আশা করি আপনারা কোর্সটাতে পার্টিসিপেট করার মাধ্যমে জিনিসগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবেন। তো আলটিমেটলি আমার মেইন অবজেক্টিভ হচ্ছে যে আপনারা যদি এখান থেকে কিছু পান এবং রিয়েল লাইফে সাকসেসফুল হতে পারেন তাহলে আমি মনে করবো সার্থক ইনশাল্লাহ। তারপর হচ্ছে হাউ দ্য ইকোনমিক মেশিনস ইনফ্লুয়েন্স দ্য মার্কেট। আমাদের ওভারঅল ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর গুলা কিভাবে ডিকটেট করে বা কিভাবে ইনফ্লুয়েন্স করে ওভারঅল মার্কেট অ্যাক্রস দ্য মার্কেটস, শুধু স্টক মার্কেট না, বিভিন্ন মার্কেটকে কিভাবে এগুলা ইম্প্যাক্ট করে, এগুলা ইনফ্লুয়েন্স করে, সেই জিনিসগুলো সম্পর্কে আপনারা জানবেন। এগুলো এত সুন্দর করে দেওয়া হয়েছে যে সাপোজ আপনি যদি প্রতিদিন পত্রিকা পড়েন, পত্রিকা পড়লে কিন্তু অনেক রকম ইকোনমিক ইন্ডিকেটর সম্পর্কে আপনার কাছে আসে। কোনোদিন পত্রিকা দেখবেন জিডিপি বেড়েছে, কোনোদিন দেখবেন ইনফ্লেশন কমেছে, এটসেট্রা, বিভিন্ন ধরনের
প্যারামিটার নিয়ে, বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল নিয়ে কথাবার্তা থাকে। বাট আমি জিনিসটাকে এমনভাবে ডিজাইন করার চেষ্টা করেছি যে আপনি শুধুমাত্র আমাদের কোর্সটা করে যদি ম্যাক্রো ইকোনমি সম্পর্কে আমরা যা বলেছি সেটা সম্পর্কে যদি ভালো করে বুঝেন, একটা পেপার বা একটা পত্রিকা যদি রেগুলার পড়েন, দ্যাট ইজ এনাফ ফর ইউ টু মেক এনি কুইক কনক্লুশন অ্যাবাউট দ্য ইকোনমি অ্যান্ড মার্কেটস। তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল গাইডেন্স ফর ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস। এখন একটা ইকোনমি যদি ভালোভাবে চলে তাহলে সব ইন্ডাস্ট্রি যে ভালো করবে তা কিন্তু ব্যাপারটা তেমন না। দেয়ার আর সাম সানরাইজ ইন্ডাস্ট্রিজ, দেয়ার আর সাম সানসেট ইন্ডাস্ট্রিজ। কিছু কিছু ইন্ডাস্ট্রি ইকোনমিকে রিপ্রেজেন্ট করে, এগুলোকে সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রি বলা হয়। ইকোনমির আপস এন্ড ডাউনের সাথে সাথে এই সব ইন্ডাস্ট্রি গুলার আপস এন্ড ডাউন হয়। আবার নন সাইক্লিক্যাল কতগুলো ইন্ডাস্ট্রি আছে যেগুলো ইকোনমির আপস এন্ড ডাউনের সাথে খুব বেশি সম্পর্ক নেই। আবার কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আন্ডার পারফর্মার, এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো how to identify the good industries, what are the techniques, what are the scientific techniques, as well as what are the art of finding those industries, এই দুইটা সম্পর্কে কিন্তু আপনাকে বলা হয়েছে। হার্শম্যান হারফিন্ডাল ইন্ডেক্স, প্যারেটো অ্যানালাইসিস, এরকম বিভিন্ন ধরনের অ্যাডভান্স লেভেলের আপনার রিসার্চ থিওরি অথবা এগুলোর অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় রিয়েল লাইফে সেগুলোর এক্সাম্পল সম্পর্কে কিন্তু বলা হয়েছে। তারপর হচ্ছে টেকনিক্যাল রুটিন চার্ট অ্যানালাইসিস। সবাই যে ইনভেস্টমেন্ট করবেন ব্যাপারটা তা না, অনেকে ট্রেড করতে পারে। there are a lot of people who enjoy daily trading, ঠিক আছে? তো আমি তাদেরকেও দোষ দিব না, কারণ সবাই যে ইনভেস্টর হবেন ব্যাপারটা তা না, অনেকে ট্রেড করবেন। আর ট্রেডাররা যদি না থাকে তাহলে তো মার্কেট লিকুইডিটি থাকবে না। সো যারা ট্রেডার বা ট্রেড ট্রেড করতে ভালোবাসেন, কত রকম ট্রেডিং হইতে পারে, টাইপস অফ ট্রেডিং, স্ক্যালপিং কিভাবে করতে হয়, মোমেন্টাম ট্রেডিং কিভাবে করতে হয়, বিভিন্ন ধরনের ট্রেডিং টেকনিক সম্পর্কে এবং স্ট্র্যাটেজি সম্পর্কে আলাপ করা হয়েছে। এট দ্য সেম টাইম টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস কিভাবে করতে হয় এটার একটা বেসিক ধারণা এখানে দেওয়া হয়েছে। এছাড়া আপনার বিহেভিয়ারাল অ্যাসপেক্টস আপনারা সম্পর্কে জানতে পারবেন। বায়াস, কগনিটিভ বায়াস কি কি হইতে পারে, বায়াস গুলা কখন আপনাকে কিভাবে ডিকটেট করতেছে, কিভাবে আপনাকে অনেক সময় গ্রিডি বা লোভী করে তুলতেছে, কখন আপনাকে ফেয়ারফুল বা ভীত করে ফেলতেছে, আপনি কিভাবে বুঝবেন হাউ টু। এখন একটা পার্টিকুলার মার্কেটে ধরেন ইন্ডেক্স আপ ট্রেন্ডে আছে, ধরে নিলাম যে ধরেন ইন্ডেক্স আপ ট্রেন্ডে আছে বা ডাউন ট্রেন্ডে আছে। এখন এই সময় আমি কি বেশি গ্রিডি হয়ে যাচ্ছি নাকি বেশি ফেয়ারফুল হয়ে যাচ্ছি, এই কোয়েশ্চেনটা কিন্তু আমার মধ্যে রাইজ করবে। সো কিছু কিছু সিমটম আছে যে সিমটম গুলো আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন মোস্ট লাইকলি, এইগুলা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। ভেরি এলাবোরেটিভ স্টক পিক টেকনিক্স আছে। এই যে আমাদের মার্কেটে প্রায় 400 ইকুইটিস আছে, 400 ইকুইটি তো বা 400 শেয়ার তো আপনি কিনবেন না। এগুলোর মধ্যে বেস্ট স্টক কোনগুলো আপনার জন্য হবে, কিভাবে কুইকলি এগুলোকে ফিক্স করা যায়, কিভাবে কুইকলি এগুলোকে পিক করা যায়, সেগুলো টেকনিক গুলো সম্পর্কে আলাপ করা হয়েছে এখানে আমাদের প্র্যাকটিক্যাল সেশনে। স্প্রেডশিট বেসড অ্যাপ্লিকেশনে এখানে ডিটেইল বিভিন্ন ধরনের কাজ করা আছে, এগুলো সম্পর্কে আপনারা একটা ধারণা পাবেন যে ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি অ্যানালিস্টরা, এবং আপনারা কিভাবে কাজটা করতে পারেন সেই সম্পর্কে সেইখানে আলাপ করা আছে। দ্য রোল অফ ইন্টারমিডিয়ারিজ এন্ড স্টেক হোল্ডার্স, আমাদের ওভারঅল মার্কেটে রেগুলেটরি বডি, ব্রোকার ডিলার, মার্চেন্ট ব্যাংকস, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, কার কি কাজ, কে কি করে এবং কে কিভাবে মার্কেটকে হেল্প করে, সেই জিনিসগুলো সম্পর্কে বলা আছে। এবং ডেভেলপমেন্ট ইস্যুসে এখানে বলা আছে যে বিগত 10-12 বছরের মধ্যে মার্কেটে কি কি ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি আমরা পেয়েছি বা হয়েছে সেগুলো সম্পর্কে। আর হচ্ছে ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট বা বন্ড, ইদানিং কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটিজ গুলো ট্রেডেবল মার্কেটে, এবং আপনি অকশন থেকেও কিন্তু ট্রেজারি বন্ড পারচেস করতে পারবেন। ট্রেজারি বন্ডের এখনকার ইল্ড কিন্তু 12% এর উপরে। আপনাকে ব্যাংকে ইন্টারেস্ট দিচ্ছে হচ্ছে 8 থেকে 9% এট মোস্ট ভালো ব্যাংকগুলোতে, আর সেখানে গভর্নমেন্ট আপনাকে গ্যারান্টিড রিটার্ন দিচ্ছে হচ্ছে 12%-এর উপরে। তো আপনার ট্রেজারি বন্ড ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে কি করা লাগবে, আপনি যদি ম্যাচুরিটি পর্যন্ত ধরে রাখতে চান তাহলে কোনটা দেখবেন, আপনি যদি ট্রেজারি বন্ড মাঝখানে ছেড়ে দিতে চান বা ট্রেড করতে চান আপনি কিভাবে দেখবেন, ইল্ড কার্ভ কি, বন্ড তো ইল্ড কার্ভে ট্রেড হয়, ইল্ড কার্ভ কিভাবে প্রজেকশন করবেন, কিভাবে আপনি বন্ডে ক্যাপিটাল গেইন অথবা লস আপনি অ্যান্টিসিপেট করবেন, সেগুলো সম্পর্কে কিন্তু বলা আছে। ইভেন বন্ডের জন্য কিন্তু স্পেশাল কিছু পোর্টফোলিও আছে, বুলেট পোর্টফোলিও, বারবেল পোর্টফোলিও, ল্যাডার পোর্টফোলিও, এরকম বিভিন্ন ধরনের পোর্টফোলিও আছে যেগুলো কিন্তু আপনারা সাধারণত বই খাতাতে পাবেন না। এগুলো ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস গুলা কি অ্যাকচুয়ালি, এবং এই পোর্টফোলিও গুলা কিভাবে অ্যাসেট অ্যালোকেশন করে সেই জিনিসগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। এবং তারপর হচ্ছে দ্য আর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিস অফ ম্যানেজিং পোর্টফোলিও, ওভারঅল পোর্টফোলিওতে অ্যাসেট অ্যালোকেশন কিভাবে করতে হয়, আপনার পার্টিকুলার এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা জেনারেট করার জন্য কোথায় কত কত ওয়েট দিতে হবে, হোয়াট আর দ্য ফর্মুলাস বিহাইন্ড দিস, হোয়াট আর দ্য লজিক্স এন্ড আদার থিংস বিহাইন্ড দিস, এগুলো সম্পর্কে বলা আছে।
এবং স্ট্র্যাটেজি গুলো কি হইতে পারে, কখন কখন আপনাকে রিস্ট্রাকচারিং করতে হবে, ট্রেডিং পোর্টফোলিওর জন্য আপনার ট্যাকটিক্স গুলা কি, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও গুলোর জন্য ট্যাকটিক্স গুলা কি, সেগুলো সম্পর্কে বলা আছে। তো এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো দেয়ার আর অ্যাকচুয়ালি থ্রি পিলার্স অফ ইনভেস্টমেন্ট, একদম ভেরি বেসিক, কিন্তু এটা ইগনোর করার কোনো ওয়ে নাই আমাদের। নাম্বার ওয়ান হচ্ছে রিটার্ন। একটা জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করলে রিটার্ন শুড বি হ্যান্ডসাম। রিটার্ন আপনাকে নমিনাল রিটার্ন হলে হবে না, তাহলে আপনার ইনভেস্টমেন্ট করে লাভ নেই, আপনার ব্যাংকে টাকা ফেলে রাখতে পারেন। আপনি কোথাও ইনভেস্ট করলে যদি ব্যাংকের থেকে অ্যাটলিস্ট 1.5 টাইমস অথবা 2 টাইমস রিটার্ন জেনারেট না হয়, তাহলে সেখানে ইনভেস্টমেন্ট করার কোনো অর্থ নাই। নাম্বার টু হচ্ছে লিকুইডিটি। ইন কেস অফ এনি ইমার্জেন্সি আপনি যখন তখন টাকা যাতে লিকুইডেট করতে পারেন, অথবা আপনি সেল করে বিক্রি করে আপনার টাকা ক্যাশ করতে পারেন, এই ধরনের ফ্যাসিলিটি আপনার অবশ্যই থাকতে হবে। এবং নাম্বার থ্রি হচ্ছে সিকিউরিটি। দ্যাট ইনভেস্টমেন্ট অপশন শুড বি ব্যাকড বাই রুলস, রেগুলেশন এন্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, এবং ক্ষেত্র বিশেষে কোলাটারাল। আপনার প্রপার সিকিউরিটি বা প্রপার গভর্নেন্স যদি না থাকে, সেই সমস্ত ইনভেস্টমেন্ট অপশন গুলোতে সাধারণত ইনভেস্টমেন্ট করা উচিত না। এই তিনটা জিনিসের অনুপস্থিত আছে যেসব জায়গায়, সেসব জায়গায় কখনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আমরা অনেক সময় এই যে ইভ্যালের মতো অনেক ইনভেস্টমেন্ট স্কিম দেখি না, পঞ্জি স্কিম, বিভিন্ন ধরনের ফ্রডুলেন্ট স্কিম দেখি, যেগুলোতে কিন্তু এই তিনটা জিনিসের উপস্থিতি একসাথে পাওয়া যায় না। ইভ্যালে আপনাকে বা এরকম ধরনের হাবিজাবি যেগুলো আছে, আপনাকে অনেক রিটার্ন দেওয়ার একটা কি বলতেছে, কিন্তু দে ক্যানট প্রোভাইড দা গ্যারান্টি আপনাকে। হ্যাঁ, গ্যারান্টি দিচ্ছে, মৌখিক দিচ্ছে, এটা সেটা সাম করে দিচ্ছে, কিন্তু ওরা যে আপনাকে সিকিউরিটি যেটা দিচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার না, আপনার কাছে অথেন্টিক না। তো যতক্ষণ না পর্যন্ত আপনি এটা সিকিউরিটি বা নিরাপত্তা বোধ না করছেন, আপনার আসল টাকাটা আপনি ফেরত পাবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি এটা বুঝে পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সব টাকা ইনভেস্টমেন্ট করা উচিত না। এবং হচ্ছে লিকুইডিটি, আপনার যখন দরকার হবে আপনার টাকা কার কাছে বিক্রি করবেন। আপনার ধরেন যে কোনো একটা পঞ্জি স্কিম থেকে আপনি একটা প্রোডাক্ট পারচেজ করেছেন, একটা ধরেন ডেস্টিনি যে কোর্স বাংলাদেশে ছিল না, তারা কি করছে, তারা বলছে যে আপনি ইনভেস্ট করেন, গাছ লাগাবো, গাছ বড় হবে, একসময় হেলিকপ্টার কিনতে পারবেন, এরকম অনেক ধরনের আকাশ কুসুম জিনিস দেখাইছে মানুষের, কিন্তু মানুষ এগুলো বুঝেও নাই। মানুষ যদি তিনটা জিনিস খেয়াল করতো, যে রিটার্ন, এই এত যে রিটার্ন আমাকে দিবে, হাউ দে মেক মানি, তারা এমন কি করে যে আমাকে এত রিটার্ন দিতে পারবে। সো অলওয়েজ আস্ক দ্য বড়োয়ার, আস্ক দ্য company how you make money, so that you can generate sufficient profit to distribute among the shareholders. এখন কেউ যদি এসে বলে যে আপনাকে 50% রিটার্ন দিব, এমন একটা জায়গায় ইনভেস্ট করেন, আপনার আগে কাউন্টার কোশ্চেন করা উচিত, আপনি কি করেন, আপনি কত টাকা আয় করেন, সেটা আমাকে আগে বুঝান। আপনার যতক্ষণ না পর্যন্ত স্যাটিসফাইড হচ্ছেন যে সে কিভাবে ইনকাম করতেছে, ততক্ষণ না পর্যন্ত আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনাকে এত রিটার্ন সে কোথা থেকে দিবে। কারণ আরে ভাই, সে ব্যবসা করে মুনাফা করলেই সে না আপনার মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারবে, আদারওয়াইজ তো পারবে না। নাম্বার টু হচ্ছে লিকুইডিটি। আমি যদি হঠাৎ করে টাকার দরকার পড়ে, আমি কার কাছে এটা বেচবো? অ্যাক্টিভ মার্কেট আর ইলিগাল মার্কেট, এখানে কি কোনো অর্গানাইজড মার্কেট আছে যেখানে বায়ার সেলার অ্যাভেলেবল, আমি কি বিক্রি করতে পারবো নাকি পারবো না? অথবা এখানে কি কোনো বাইব্যাক গ্যারান্টি আছে? বাইব্যাক গ্যারান্টিটা কে দিচ্ছে? হু ইজ দ্য গ্যারান্টর অ্যাকচুয়ালি, তার ক্রেডিবিলিটি কি? সেই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। এবং হচ্ছে সিকিউরিটি, এটা কি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দ্বারা আবদ্ধ? এটার জন্য কি একটু আলাদা নীতিমালা আছে? এটা কি গভর্নমেন্ট অ্যাপ্রুভ? সেই জিনিসগুলো আপনারা খেয়াল করার চেষ্টা করবেন। So there are a lot of options in investment options in Bangladesh, but commonly there are four types of options right now. Number one হচ্ছে stocks, number two হচ্ছে bonds, number three mutual funds, এবং number four হচ্ছে fixed income security, যেগুলো যেমন ধরেন আপনার বন্ড হতে পারে, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট হতে পারে, ফিক্সড ডিপোজিট হতে পারে, বিভিন্ন ধরনের অপশন হতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে বন্ড বলতে ট্রেজারি বন্ড কে আলাদাভাবে আমি পড়ানো হয়েছে, কর্পোরেট বন্ড বলা হয়েছে। তো কর্পোরেট বন্ড, ট্রেজারি বন্ড দুইটাই যেহেতু ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট, এবং ফিক্সড ডিপোজিট এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কিন্তু নন ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট, এই জন্য আলাদাভাবে দেখানো হয়েছে আর কি। আর মিউচুয়াল ফান্ড হচ্ছে পুলড ফান্ড, কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম। ধরেন আমরা পাঁচজন বন্ধু আছি, আমরা একা একা ইনভেস্টমেন্ট করতে গেলে সেখানে লোকসান হতে পারে, আমরা মার্কেট সম্পর্কে এত ভালো বুঝি না। আমরা পাঁচজন মিলে, আমরা এক্স ওয়াই জেড একজনকে, আমরা পাঁচজনের টাকাটা দিয়ে বললাম আপনি আমাদের পক্ষ থেকে ম্যানেজ করে দেন, ফান্ডটা ম্যানেজ করে, যে রিটার্ন আসবে আমাদের মধ্যে প্রো রেটা বেসিসে ডিস্ট্রিবিউট করে দেবেন বা ক্যাপিটাল রেশনিং করে দেবেন। তো এই যে আমরা সবাই মিলে যে একটা টাকা একটু দক্ষ ফান্ড ম্যানেজারের হাতে দিলাম, এই টাকাটাকে বলা হয় মিউচুয়াল ফান্ড। এবং মিউচুয়াল ফান্ড যে ম্যানেজ করে, যে ফান্ড ম্যানেজার, তাকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলা হয়। রিস্ক রিওয়ার্ড সিনারিওতে মেইন জিনিসটা হচ্ছে যে
আপনি যত বেশি ঝুঁকি নিবেন তত আপনার রিটার্ন হওয়ার সম্ভাবনা বেশি, আবার কিন্তু লস হওয়ার সম্ভাবনাও বেশি। আবার আপনার রিটার্ন যত আহ, আহ, আপনার ঝুঁকি যত কম নিবেন আপনার রিটার্ন পটেনশিয়ালও কিন্তু কমে যাবে। So there is a positive correlationship between risk and return in certain cases. একটা লেভেল পর্যন্ত পজিটিভ কোরিলেশন হয়, বা আবার মনে করেন রিস্ক রিটার্ন যেই ইটা আছে, ট্রেড অফটা আছে, এটা কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে আবার ভিন্ন হতে পারে, সেটা ডিফারেন্ট জিনিস। তো এখানে আমরা তিনটা পপুলার অপশন দেখেছি। একটা হচ্ছে ক্যাশ, যেটা কোনো ডেপ্রিসিয়েশন নাই, নমিনাল কোনো ডেপ্রিসিয়েশন নাই, বাট ইনফ্লেশনের কারণে পার্চেসিং পাওয়ার ফল করে, এই জন্য ইকোনমিক টার্মে এটা ডেপ্রিসিয়েট করে ক্যাশের যে ভ্যালু। বা নমিনালি কিন্তু ক্যাশের ভ্যালু কমে না। তো ক্যাশের কিন্তু কোনো ইউজুয়ালি রিস্ক নাই, রিস্ক ইজ ভেরি লো। নাম্বার টু হচ্ছে বন্ড। বন্ড আপনাকে একটা গ্যারান্টিড রিটার্ন দেওয়ার চেষ্টা, কর্পোরেট বন্ড গুলো সাধারণত ক্রেডিট রিস্ক থাকে, অনেক সময় ফেল করতে পারে, বাট ট্রেজারি বন্ড গুলা কিন্তু সাধারণত ফেল করে না। ট্রেজারি বন্ড গুলা কিন্তু রিটার্ন গুলা গ্যারান্টিড, এবং গভর্নমেন্ট আপনাকে সভারেইন গ্যারান্টি দেয় যে সে আপনাকে টাকা ফেরত দেবে। সো এই ক্ষেত্রে বন্ডের ঝুঁকি কিন্তু কম এবং বন্ডের রেট অফ রিটার্নও কম। এখন গত 10 বছরের মধ্যে বা 15 বছরের মধ্যে ট্রেজারি বন্ড হাইয়েস্ট ইল্ড জেনারেট করছে, কারণ গভর্নমেন্টের অনেক ফাইন্যান্সিং দরকার। এখন বর্তমানে ইল্ড কার্ভ যদি আপনি দেখেন, যে প্রত্যেকটা মেয়াদি ট্রেজারি বন্ডে কিন্তু আপনার 12%-এর বেশি ইল্ড জেনারেট করতেছে, বাট এটা কিন্তু সবসময় থাকবে না। একটা সময় পরে গিয়ে কিন্তু এটা পিভট করবে, অর্থাৎ ইল্ড গুলা কমে যাবে। তো যেহেতু বন্ড বন্ডের রিটার্নটা এখন মোটামুটি হ্যান্ডসাম আছে, কিন্তু বন্ডের রিস্কও নাই, এই জন্য এটাকে মাঝখানে ক্যাটাগরিতে রাখা হয়েছে। এবং আরেকটা হচ্ছে ভ্যালু স্টকস। ভালো কোম্পানির শেয়ার যদি আপনি লম্বা সময়ের জন্য কিনে রাখেন, যেমন 7 থেকে 8 বছর বা 10 বছর বা আরো বেশি সময়ের জন্য কিনে রাখেন, এটা কিন্তু আপনাকে প্রায় 20 থেকে 25%-এর বা এর থেকে বেশি রিটার্ন আপনাকে দিতে পারে পার পার ইয়ার বেসিসে। কিন্তু আবার এট দ্য সেম টাইম এইসব স্টক গুলোতে ইনভেস্টমেন্ট করলে আবার ঝুঁকিও থাকে, বাট আপনি যত লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্ট করবেন আপনার ঝুঁকি তত কমে যাবে। তো এখানে আপনি ইনফ্লেশনের সাথে একটা কম্পারিজন দেখানো হয়েছে। ইনফ্লেশন রেট 6% ধরা হয়েছে, এটা হচ্ছে গত 10 বছরের এভারেজ। কারণ এখন হয়তো বা ইনফ্লেশন রেট হচ্ছে 10.49%, কিন্তু এটা সবসময় থাকবে না, সবসময় প্রিভেল করবে না। এটা কমে যাবে বা কমবে বাড়বে, এর মধ্যে থাকবে। বাট আমরা নর্মাল একটা হিসাব দেখানোর জন্য ইনফ্লেশনকে 6% ধরে নিয়েছি। ব্যাংকে ডিপোজিট রাখলে আপনি গত 7 থেকে 8 বছর এভারেজ হচ্ছে 5% ডিপোজিট রেট, এটা আপনাকে অফার করবে। আর ইনফ্লেশনের থেকে কম পাবেন, আপনার ভ্যালু ডেস্ট্রয় হবে। বন্ডে আপনি ইনভেস্ট করলে অন এভারেজ আপনার বন্ড 9% আপনাকে ইল্ড জেনারেট করতে পেরেছে। আপনি এখানে ভ্যালু ম্যাক্সিমাইজ করতে পারবেন। এবং গ্রোথ স্টকে যদি ইনভেস্টমেন্ট করেন, আপনার 20% বা এর থেকে বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন। সো এখানে আমরা ভালো মতোই বুঝতে পারতেছি যে ইনফ্লেশন বিট করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে গ্রোথ স্টকে ইনভেস্টমেন্ট করা। এখানে একটা বিষয় দেখে, দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং, চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা যে বুঝতে পেরেছে এবং যে এটা ইমপ্লিমেন্ট করতে পেরেছে, সে অনেক টাকার মালিক হয়ে গেছে। আর যে বুঝতে পারে নাই, সে অত বেশি টাকার মালিক হতে পারেনি। এই কারণে এটাকে 8 ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড বলে। এটা কে কে বলেছে? অ্যালবার্ট আইনস্টাইন বলেছিল আর কি। তো চক্রবৃদ্ধি মুনাফার একটা এক্সাম্পল হিসেবে দেখাই আপনাকে। যেমন ধরেন আপনি প্রথম বছর স্টকে ইনভেস্ট করেছেন 1 লাখ টাকা, আপনার রিটার্ন পেয়েছেন 10%, অর্থাৎ আপনার 10,000 টাকা আপনার রিটার্ন জেনারেট করেছেন বা ডিভিডেন্ড পেয়েছেন। আপনি একটা শেয়ার থেকে 10% আপনার 10,000 টাকা ডিভিডেন্ড পেয়েছেন। এই ডিভিডেন্ডের টাকাটা আপনি দুইটা কাজ করতে পারেন, হয় আপনি কনজিউম করে ফেলতে পারেন, খরচ করে ফেলতে পারেন, অথবা আপনি রিইনভেস্ট করতে পারেন, মানে আবার আরো কিছু শেয়ার কিনতে পারেন। এইভাবে আপনি যদি রিইনভেস্টমেন্ট করেন এবং প্রতি বছরে যদি আপনার রিইনভেস্টমেন্ট থেকে যদি আপনার অ্যাডিশনাল রেট অফ রিটার্ন জেনারেট হচ্ছে, অ্যাডিশনাল রিটার্ন জেনারেট হচ্ছে, যেটা একটা সময় পরে যে অনেক বড় অ্যামাউন্টের আপনার ভ্যালু কিন্তু হয়ে যাচ্ছে। এখানে যেই অরেঞ্জ কালারের যে বার গুলা দেখা যাচ্ছে, এটা কিন্তু রিটার্ন ফ্রম কম্পাউন্ডিং। একটা মানুষ যদি তার রেগুলার যে ডিভিডেন্ড যেটা পাচ্ছে, সেটা যদি রিইনভেস্টমেন্ট করে থাকে, তাহলে প্রায় 50 বছরের টাইম হরাইজনে এটা কত পর্যন্ত হইতে পারে দেখেন। এটা শুরু করছে একেবারে $1,000 দিয়ে, অথচ এটা কিন্তু শেষ হয়েছে প্রায় $1.3 মিলিয়ন পর্যন্ত। আর আরেকটা হচ্ছে শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে গেছে, সে কোনো রিইনভেস্টমেন্ট করে নাই। প্রথমে একবার ইনভেস্ট করেছে, আর কোনো ধরনের রিইনভেস্টমেন্টে সে যায় নাই। তার ইনভেস্টমেন্টের ভ্যালু কিন্তু খুব বেশি বাড়ে নাই। তার মানে হচ্ছে আপনি যত বেশি রিইনভেস্টমেন্ট করবেন, তত আপনার রিটার্নটা মানে প্যারাবোলিক্যালি বাড়বে। প্যারাবোলিক গ্রোথ, দেখেন প্যারাবোলিক ভাবে বাড়ছে এটা। সো কম্পাউন্ডিং রিটার্ন সম্পর্কে আপনাকে ধারণা দিলাম এই কারণে, সো দ্যাট আপনারা যাতে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনাদের রিয়েল লাইফে।
ডিএসসি এস ইন্ডেক্সে 2014 থেকে সেপ্টেম্বর 2023 পর্যন্ত দেওয়া আছে, এটা পরে আর আপডেট করা হয় নাই। এখানে দেখেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল, বাট লম্বা টাইম হরাইজনে কিন্তু ইন্ডেক্সের ভ্যালু কিছুটা বেড়েছে। এবং আপনি দেখেন এখানে 4000 ইন্ডেক্স থেকে এটা প্রায় 6000 উপরে উঠেছিল হচ্ছে 2018-তে। 2020-এ এটা কোভিড এর সময় 19-20-এর দিকে অনেক পড়ে গেছিল, 4000-এর নিচে চলে আসছিল। তারপরে কিন্তু শার্প রিকভারি হয়েছিল, রিকভারি হয়ে প্রায় 7000-এর উপরে গেছিল ইন্ডেক্স। আবার এখন একটু আহ 5000, এখন 6000-এর নিচে আছে যদিও। তো এইভাবে ইন্ডেক্স কিন্তু বিভিন্ন সময়ে উঠানামার মধ্যে ছিল। আপনি যদি রাইট পজিশনিং করতে পারতেন তাহলে কিন্তু এখান থেকে অ্যাম্পল প্রফিট জেনারেট করতে পারতেন। আপনি যদি মোমেন্টাম ট্রেডার হন বা সিজন ট্রেডার হন তাহলে এখান থেকে কিন্তু আপনি কয়েকটা সাকসেসফুল ট্রেড করে অনেক টাকা জেনারেট করতে পারতেন। আর আপনি যদি ভ্যালু ইনভেস্টরও হন, পার্টিকুলার একটা কোম্পানিতে যদি ইনভেস্ট করে থাকেন, ডিভিডেন্ড প্লাস ক্যাপিটাল গেইন দুইটা যদি একসাথে কনসিডার করা হয়, এখন এতদিনে কিন্তু আপনার রিটার্ন অ্যাটলিস্ট ডাবল ডিজিট রিটার্ন জেনারেট করতে পারতেন পার ইয়ার। তো ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে এক্সাম্পল পার্থক্য এখানে দেখানো হয়েছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর গুলা বা বিজনেস ফ্যাক্টর গুলাকে নিয়ে পর্যালোচনা করে একটা স্টকের ভ্যালু বের করা হয়। ন্যায্য মূল্য কতটুকু, একটা শেয়ারের ন্যায্য মূল্য কতটুকু হবে সেটা বের করার যে প্রক্রিয়া, সেটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে বলে দেবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা হচ্ছে লং টার্ম অ্যাপ্রোচ, লং টার্ম ইনভেস্টরদের জন্য বেশি কাজে দেয়। এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস খুব থরলি করা হয় এখানে, নতুন নতুন ইনফরমেশন গুলো এখানে অ্যাকোমোডেট করা হয়। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে ট্রেডারদের জন্য বেশি দরকার, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে হিস্টোরিক যে স্টকের যে মুভমেন্ট আছে, আপস এন্ড ডাউন আছে, সেগুলাকে পর্যালোচনা করে ভবিষ্যতে কিরকম হতে পারে সেটা একটা ট্রেন্ড বা সেটার একটা প্রেডিকশন ড্র করা। এবং এটা একটা শর্ট টার্ম অ্যাপ্রোচ বা ট্রেডারদের জন্য বেশি কাজে দেয়। প্রাইসের মুভমেন্ট ইউজ ইউজেস প্রাইস মুভমেন্ট চার্টস ফর অ্যানালাইসিস। এই যে প্রাইস এবং ভলিউম, এই দুইটাকে মূলত কাজে লাগিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসটা করা হয়। এবং পাস্ট পারফরমেন্সটাকেই টেকনিক্যাল অ্যানালাইসিস বেশি মানে এটাই হচ্ছে ইনপুট। পাস্টে কি হয়েছিল এবং ভবিষ্যতে এটা পুনরাবৃত্তি হতে পারে সেটার ধারণা থেকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা করা। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি করতে চান আপনাকে দেয়ার আর টু টাইপস অফ অ্যাপ্রোচ, একটা হচ্ছে টপ ডাউন আর একটা হচ্ছে বটম আপ। তো আপনি যে কোনো উপায় করতে পারেন, বাট আমি সবসময় রেকমেন্ড করবো সবার আগে আপনি করবেন হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। মানে আপনি আগে অর্থনীতির চাকা গতিশীল কিনা সেটা বোঝার চেষ্টা করবেন। তারপরে দেখবেন ভালো ভালো ইন্ডাস্ট্রি গুলা কোনগুলা যেগুলো অর্থনীতিকে রিপ্রেজেন্ট করছে, এবং সামনে যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় কোন ইন্ডাস্ট্রি গুলো বা কোন সেক্টর গুলো এখানে অবদান রাখবে বেশি, এবং পার্টিকুলার ওই সেক্টর বা ইন্ডাস্ট্রি গুলোর মধ্যে কোন কোন কোম্পানি গুলো অবদান রাখবে। এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার যদি করতে পারেন, ইউ উইল ফাইন্ড ইউর ড্রিম স্টকস। হার্ট অফ এ ভ্যালু ক্রিয়েটিং কোম্পানি, একটা ভালো কোম্পানির একটা ভালো কোম্পানির বৈশিষ্ট্য মূলত তিনটা জায়গায় বলা যায়। দেয়ার আর থ্রি পিলার্স অফ এ ভ্যালু ক্রিয়েটিং কোম্পানি। একটা হচ্ছে গ্রোথ, নাম্বার টু হচ্ছে ক্যাশ ফ্লো, নাম্বার থ্রি হচ্ছে রিস্ক। রিস্কের মধ্যে রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটালটা পড়ে যায়। তো একটা কোম্পানির সাফিসিয়েন্ট রেভিনিউ এবং প্রফিট গ্রোথ এবং ক্যাশ ফ্লো গ্রোথ থাকতে হবে যদি কোম্পানিটার শেয়ার প্রাইসে মুভমেন্ট আসতে চায় বা কোম্পানির বিজনেস যদি গ্রো করতে চায় বা এক্সপেনশনে যেতে চায়। নাম্বার টু হচ্ছে সাফিসিয়েন্ট ক্যাশ জেনারেশন ক্যাপাসিটি লাগবে। সাফিসিয়েন্ট ক্যাশ জেনারেশন ক্যাপাসিটি ছাড়া কোম্পানিটা কখনো শর্ট টার্ম অথবা লং টার্মে সার্ভাইভ করতে পারবে না। এবং নাম্বার থ্রি হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। শেয়ার হোল্ডাররা যত টাকা দিয়েছে এখান থেকে সাফিসিয়েন্ট রেট অফ রিটার্ন কোম্পানিটা জেনারেট করতে হবে, আদারওয়াইজ এই কোম্পানিটার শেয়ারের মূল্য বাড়বে না। তিনটা জিনিসের আন্ডারে অনেকগুলা মেট্রিক আছে, সেগুলো সম্পর্কে আমাদের এই কোর্সটাতে আলাপ আলোচনা করা আছে, আপনারা দেখবেন। তারপর হচ্ছে বিহেভিয়ারাল ফ্যাক্টরস দ্যাট এফেক্ট ইনভেস্টমেন্ট ডিসিশন। আপনি এখন আজকের দিনে আজকে একটা শেয়ার কিনছেন, কাল এটা পরশুদিন ম্যাচিউর হবে, পরশুদিন কি বিক্রি করবেন নাকি হোল্ড করে রাখবেন, হোল্ড করলে কতদিন করবেন, কি করবেন না করবেন, হরেক রকম কাজ হতে পারে, হরেক রকম জিজ্ঞাসা আপনার মধ্যে থাকতে পারে, আপনি কোথায় যাবেন, কি করবেন। এই ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক জায়গায় বাধা আসবে। আপনার যেমন শেয়ারের দাম যদি বাড়তে থাকে, আপনার শেয়ারের দাম আপনার মনে হবে আরেকটু বাড়বে, মনে হয় বিক্রি করার দরকার নেই, বিক্রি না করি, আরেকটু বাড়তে থাকবে। দেখা গেছে যে বাস্তবে যেটা হলো যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত বাড়ার পর এটা আবার কমা শুরু করলো, আপনি বেচলেন না, মনে করলেন আবার বাড়বে। এরকম করতে করতে একসময় আপনার লোকসানে চলে গেল, এমন কিন্তু প্রচুর হয় আমাদের এখানে। আবার এট দ্য সেম টাইম একটা শেয়ার কিনেছেন, পরদিন দেখা গেছে একটু পড়ে গেছে, 2-3 দিন একটু পড়লো, আপনি ভয়ে বিক্রি করে দিলেন, লোকসান নিলেন। কিন্তু আপনি বিক্রি করে দেওয়ার পর থেকে শেয়ারের দাম বাড়া শুরু করলো,
এবং বাড়তে বাড়তে অনেক দূর পর্যন্ত গেল, আপনি খালি আফসোস করতে থাকলেন। তো এই যে বিহেভিয়ারাল যেসব জিনিসগুলো আছে, এগুলো আপনার ডিসিশন মেকিং কে কিভাবে এফেক্ট করে এবং এখান থেকে বাঁচার উপায়গুলো কি কি, কোন কোন সিমটম গুলো দেখে বুঝবেন যে আপনার আপনার সাইকোলজিটাকে কন্ট্রোল করা উচিত, কিভাবে করবেন, সেগুলো সম্পর্কে আমাদের কোর্সে ডিটেইল আলাপ করা আছে। এখন আমরা জানলাম যে শেয়ার মার্কেট সম্পর্কে, ইনভেস্টমেন্ট সম্পর্কে কিছুটা বেসিক আলাপ করলাম। আমরা কোর্সটাতে ডিটেইল আরো জিনিস পাবো ইনশাল্লাহ। সবাই আপনার আমাদের সাথে থাকবেন এবং আমি রিকোয়েস্ট করব যে কোর্সটা আপনারা করেন, করার মাধ্যমে এখান থেকে আপনি আজকে যদি কোর্সটা করেন, কালকে আপনি টের পাবেন যে আপনি কিছু হলেও আপনি আপনার নলেজ এনরিচ হয়েছে আর কি, যেটা দিয়ে আপনি আপনার বাস্তব জীবনে ভালোভাবে কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ। এবং এখন যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, আপনি ইনভেস্ট কোথায় করবেন, ইনভেস্টমেন্ট করতে গেলে কি লাগবে? ইনভেস্টমেন্ট করতে গেলে সবার আগে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, একটা গুড ব্রোকারেজ পিক করবেন। আপনি যদি রিটেল ব্রোকার হন, রয়্যাল ক্যাপিটালকে পিক করতে পারেন, আপনি লঙ্কা বাংলা, আইডিএলসি, যে কোনো ধরনের ব্রোকারকে পিক করতে পারেন। আপনি ইনস্টিটিউশনাল হলে বড় কর্পোরেট ব্রোকার যেগুলো আছে সেগুলোর দিকে যাইতে পারেন। ভালো একটা ব্রোকারেজ পিক করবেন। ওপেন এ বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, একটা বিও অ্যাকাউন্ট ওপেন করবেন। বিও অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আপনার শেয়ার অথবা বন্ডের ইউনিট থাকবে, মিউচুয়াল ফান্ডের ইউনিট থাকবে। ব্যাংক অ্যাকাউন্টে থাকে টাকা, বিও অ্যাকাউন্টে থাকে সিকিউরিটিজ। টাকা ডিপোজিট করবেন, তারপরে আপনি শেয়ার কেনার মাধ্যমে আপনার ইনভেস্টমেন্টের যাত্রা শুরু করবেন। সিম্পল জিনিস, একদম কঠিন কিছু না, একদম সিম্পল। বাংলাদেশের স্টক মার্কেটের রেগুলেটরি বডি গুলা বলতে মূলত হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ওরা হচ্ছে প্রাইম রেগুলেটরি বডি। এছাড়া দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, ডিএসসি আর সিএসসি। এছাড়া সেন্ট্রাল ডিপোজিটরি পার্টিসিপেন্ট অফ বাংলাদেশ, সিডিবিএল আছে। সিডিবিএল এর কাজ হচ্ছে কাস্টোডিয়ান হিসেবে কাজ করে শেয়ারে। তারাও একটা রেগুলেটরি বডির মতো কাজ করে পার্টিকুলার কিছু এরিয়াতে। আর স্টক মার্কেটের ইন্টারমিডিয়ারি গুলো বলতে স্টক ব্রোকার ডিলার, মার্চেন্ট ব্যাংক, এএমসি, ক্রেডিট রেটিং এজেন্সি। অ্যাভেলেবল ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট বাংলাদেশে কি কি আছে? সেভিংস সার্টিফিকেট বা সঞ্চয়পত্র আছে, গভর্নমেন্ট সিকিউরিটিজ বা বন্ড আছে, আর ডিপোজিট স্কিম ব্যাংকে বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে এগুলো আছে। আপনি ইভেন এই আমাদের কোর্সটা করে এটাও বুঝবেন যে আপনি যদি ফিক্সড ইনকামে যেতে চান, কোথায় যাবেন? আপনি কি সঞ্চয়পত্র কিনা আপনার জন্য ভালো হবে, নাকি বন্ড কিনা ভালো হবে, নাকি ব্যাংকে ডিপোজিট রাখা ভালো হবে? ওখানেও কিন্তু খুব প্র্যাকটিক্যাল ওয়েতে আপনাকে কম্পারিজন দেওয়া আছে। আপনি কিন্তু ওইটা আমাদের কোর্সটা করলে সহজেই বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য করা উচিত, অ্যাকচুয়ালি কোনটা বেস্ট অপশন আপনার জন্য। পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে গেলে হেজ কিভাবে করবেন বা আপনার এক্সিস্টিং রিস্ককে কিভাবে মিনিমাইজ করবেন, পোর্টফোলিওকে কিভাবে ব্যালেন্স করবেন, স্টেবল রিটার্ন আপনি কিভাবে জেনারেট করবেন, এবং মার্কেটের ডাউনটার্ন বা মার্কেট ক্র্যাশ করলে আপনার পোর্টফোলিও যাতে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেটার ব্যবস্থা আপনি কিভাবে করবেন, সেই জিনিসগুলো সম্পর্কে বলা আছে। আর একুইটি রিসার্চ বা স্টক মার্কেট রিসার্চে যদি ক্যারিয়ার করতে চান, ইন্টারেস্টেড স্টুডেন্ট বা ফাইন্যান্স গ্রাজুয়েট অনেকে আছেন, অ্যাকাউন্টিং গ্রাজুয়েট, ফাইন্যান্স গ্রাজুয়েট, অনেকের একটা স্বপ্ন থাকতে পারে কথার কথা, বা দেশে বিদেশে আমি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট অথবা একুইটি অ্যানালিস্ট হিসেবে কাজ করতে চাই। তো তাদের জন্য বলা যে দেয়ার আর থ্রি টাইপস অফ রিসার্চ মেইনলি, একটা হচ্ছে বাই সাইড, আর একটা হচ্ছে সেল সাইড, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। বাই সাইড হচ্ছে প্রোপ্রাইটরি নিড বা আপনার নিজস্ব ফান্ড বা নিজস্ব পোর্টফোলিও ম্যানেজ করার জন্য যে রিসার্চ গুলো করার দরকার হয় সেগুলোকে বাই সাইড রিসার্চ বলা হয়। সাধারণত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো যে রিসার্চ গুলো করে থাকে এগুলো বাই সাইড রিসার্চ। আর সেল সাইড রিসার্চ হচ্ছে আপনার কাস্টমারের ডিসিশন মেকিং কে হেল্প করার জন্য যে রিসার্চ গুলো কাস্টমারের কাছে সেল করেন আপনি বা কাস্টমারকে আপনি দেন, সেগুলো হচ্ছে সেল সাইড রিসার্চ। এগুলো সাধারণত ব্রোকারেজ কোম্পানিগুলো করে থাকে। আর কোয়ান্টিটেটিভ রিসার্চ সম্পূর্ণ আলাদা এরিয়া। এখানে অনেক অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার হয়, অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল সলিউশন ব্যবহার করা হয়। ইদানিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক ধরনের প্রয়োগ হচ্ছে। তো এগুলোর মাধ্যমে অ্যাডভান্স লেভেলের রিসার্চ করা হয়, যেগুলোর মাধ্যমে মূলত হাই ফ্রিকোয়েন্সি ট্রেডার যারা আছে তারা বেনিফিটেড হন, যারা ডেরিভেটিভ ট্রেড করেন, ফরেক্স মার্কেটে ট্রেড করেন, তারা বেশি বেনিফিটেড হন সাধারণত। একুইটি রিসার্চ অ্যাজ এ প্রফেশন ইজ নট ব্যাড, এবং আমি মনে করি ভালোই, খারাপ না। কারণ হচ্ছে ফাইন্যান্স লাভার যারা আছে তারা সাবজেক্ট রিলেটেড একটা জব পাচ্ছেন। তারা যেটা ভালোবাসেন, তারা যদি ফাইন্যান্সকে ভালোবেসে থাকেন, তাদের কাজটা হবে হচ্ছে ফাইন্যান্স নিয়ে, একদম পিওরলি ফাইন্যান্স। তারা তাদের নলেজটাকে অ্যাপ্লাই করতে পারবেন এই ক্যারিয়ারে। তারপর হচ্ছে ইনকাম পটেনশিয়ালটা ভালো। প্রথম 3 থেকে 4 বছর দেখবেন যে খুব বেশি ইনকাম বাড়বে না, কারণ হচ্ছে ওটা লার্নিং পিরিয়ড। আপনার যখন লার্নিং এবং গ্রোথ পিরিয়ডে তা মোটামুটি একটা পর্যায়ে চলে আসবে, তারপরে কিন্তু আপনার প্রমোশন অনেক বেশি হবে, সাধারণত এরকমই হয়ে থাকে আমাদের ইন্ডাস্ট্রিতে। তারপর হচ্ছে গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আমাদের শেয়ার মার্কেটে সপ্তাহে শুক্র শনি 2 দিন ছুটি, তো আমরা সপ্তাহে 2 দিন ছুটি এনজয় করি। গভর্নমেন্ট জব হোল্ডাররা ছাড়া আর
কিছু ব্যাংকার ছাড়া কিন্তু সাধারণত সপ্তাহে 2 দিন ছুটি অনেক জায়গায় কিন্তু অ্যালাউড না বা পাওয়া যায় না, কিন্তু আমরা এটা এনজয় করছি আর কি। এবং আমাদের অফিস টাইম শেষ হলে যদি কাজ শেষ হয়ে যায় আমরা সময় মতো বের হয়ে যাচ্ছি, বাসায় সময় দিচ্ছি, পরিবারকে সময় দিচ্ছি, নিজের ব্যক্তিগত কাজ করছি। সো দেয়ার ইজ এ গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। কন্টিনিউয়াস নলেজ বিল্ডিং অপরচুনিটি, অলওয়েজ আপনার নলেজ এনহ্যান্স করতে পারবেন, এডিশনাল স্টাডির মাধ্যমে হোক, এক্সপিরিয়েন্স গ্যাদারিং এর মাধ্যমে হোক, বিভিন্নভাবে আপনার নলেজ বাড়াতে পারবেন। পোর্টফোলিও ম্যানেজমেন্ট আপনি এন্ট্রি নিতে পারবেন। আপনি যদি অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেন, এর পরের স্টেজে হচ্ছে আপনি হবেন পোর্টফোলিও ম্যানেজার। আর তারপর হচ্ছে সুপিরিয়র নেটওয়ার্কিং অপরচুনিটি। স্টক মার্কেট যেহেতু ডিল করে হচ্ছে স্টক নিয়ে, আপনি পাবলিকলি ট্রেডেড কোম্পানিগুলোর টপ ম্যানেজমেন্টের বিভিন্ন লোকজন, রেগুলেটরি বডি, আপনার পিআর, অনেক ভালো ভালো জায়গায় আপনার নেটওয়ার্কিং অপরচুনিটি হবে। তো এটা দিয়ে আপনি ভবিষ্যতে অনেক কাজে লাগাতে পারবেন। আর বেসিক রিকোয়ারমেন্ট যদি বলেন যে একুইটি রিসার্চে যদি আপনি এন্ট্রি নিতে চান তাহলে কি কি লাগবে আপনার, পড়াশোনার ক্ষেত্রে আপনার সিম্পল একটা ব্যাচেলার্স ডিগ্রি ফাইন। আর আপনার যদি প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে আরো ভালো, বিশেষ করে সিএফএ প্রোগ্রাম, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট প্রোগ্রাম যেটা ইউএস বেসড, এফআরএন ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজার, তারপরে চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অথবা অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস, সিমা অথবা এসএসসি, এগুলো করলেও হবে। এগুলো যে কোনো একটা বা একাধিক যদি করেন আপনার নলেজ বাড়বে এবং আপনার এমপ্লয়ার আপনাকে রেকগনাইজ করবে। গুড রাইটিং ক্যাপাসিটি লাগবে, কারণ অলওয়েজ আপনাকে কমিউনিকেট করতে হবে হচ্ছে ইনভেস্টরদের সাথে। তো আপনার স্টোরি টেলিং একটা ক্যাপাসিটি থাকতে হবে অথবা একটা ভালো রাইটিং ক্যাপাসিটি থাকতে হবে, সো দ্যাট ইউ ক্যান অ্যাট্রাক্ট ইউর টার্গেট অডিয়েন্স। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ভালো থাকতে হবে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যদি না থাকে তাহলে তো অ্যানালাইসিস করতে পারবেন না। সো এটা ভালো থাকতে হবে। নাম্বারস গেম খেলার একটা প্রবণতা থাকতে হবে বা ভালোবাসতে হবে, যে আপনি নাম্বার পছন্দ করেন। অনেকে আছে অঙ্ক ভালো লাগে না, নাম্বার ভালো লাগে না, তাদের জন্য ক্যারিয়ার পুরোপুরি না। যারা নাম্বার বা ম্যাথকে ভালোবাসেন তাদের জন্য হচ্ছে এটা ভালো একটা জায়গা। আর একটা টিমে কাজ করবেন, অলওয়েজ টিম ওয়ার্ক এখানে খুব ভালো এনজয় করবেন। আর ক্যাপিটাল মার্কেটে ক্যারিয়ার করার ব্যাপারে ইন্টারেস্ট অনেক থাকতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট পার্ট। আপনার হয়তোবা ডিগ্রি আছে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আছে, সব আছে, বাট আপনার ইন্টারেস্ট নাই, তাহলে কিন্তু আপনি এখানে ভালো করতে পারবেন। আর নেটওয়ার্কিং করতে হবে মার্কেটে, যা কারা আছে আপনার ইউনিভার্সিটি সুপিরিয়র যারা আছে বা সিনিয়র ভাই যারা আছে, তারা কে কে কোথায় আছে তাদের সঙ্গে খোঁজ খবর নেওয়া, নিজে নিজে তাদের সাথে সবসময় যোগাযোগ রাখা, আপনি কি জেনেছেন তাদের সাথে, আপনার সাথে আপনার নলেজ তাদের সাথে শেয়ার করা। এইভাবে করে আপনার আস্তে আস্তে করে নেটওয়ার্কিং গুলো গ্রো আপ করতে হবে আর কি। তো এখন মোটামুটি আমার সেশনটা আমি শেষ করলাম। এখন আমি ইনভাইট করব আপনাদের জন্য কোনো কোয়েশ্চেন আনসার থাকে, কোয়েশ্চেন করার জন্য ওয়ান বাই ওয়ান, অথবা আপনারা যারা লিখে দিয়েছেন সেই কোয়েশ্চেন গুলা আহ, বলার জন্য আমি মডারেটরকে জাস্ট ইনভাইট করছি যে এই, কিছু কোয়েশ্চেন দেখার জন্য আমি আনসার করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। সো আপনাদের যদি এখন কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেটা চ্যাটে লিখেও জানাতে পারেন, বা আপনারা চাইলে হ্যান্ড রেজও করতে পারেন, আমরা আপনাদেরকে আনমিউট করার। আচ্ছা, জি, আজকের এই মাস্টার ক্লাসটার জন্য যারা রেজিস্ট্রেশন করেছিলেন তারা আজকের ক্লাসটার রেকর্ডিংটা ইমেইলের মাধ্যমে এবং এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন। আচ্ছা, লিংকটা আপনি একটু জাস্ট কপি করে কোথাও রাখতে পারেন, দেন আপনি জাস্ট ব্রাউজারে যে আপনাকে দিলেই হবে, বা আপনি চাইলে হচ্ছে interactivecares.com, ঠিক আছে, এই ওয়েবসাইটে যদি যান তাহলে হচ্ছে আপনি কোর্সটা ওইখান থেকেও দেখতে পারেন। মিনহাজুল ভাই এনরোল করার জন্য। আহ, আচ্ছা, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। তো ইমেইলে আপনাদেরকে যখন আজকের মাস্টার ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে, তো ওইটার সাথে হচ্ছে আপনাদেরকে ইন্টারেস্টেড থাকেন সেই ক্ষেত্রে আপনারা কোর্সটাতে এনরোল করতে পারেন। এখানে 30টা আসাদুজ্জামান ভাই জিজ্ঞেস করেছেন 30টা ক্লাস কি লাইভ ভিডিও? জি, সরি আকরামুল ভাই, জি বলেন। না, অসুবিধা নেই, বলেন। হ্যাঁ ঠিক আছে, আপনি অ্যাডজাস্ট করে করে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেন। ভাইয়েরা কষ্ট করে আসছে, আমি চাই যে ওনারা যাতে আমাদের কাছ থেকে বেস্ট সার্ভিসটা পান। বলেন। হ্যাঁ, জি। হ্যাঁ, জি জি, অবশ্যই অবশ্যই। আসাদুজ্জামান ভাই যে
এটা যে 30টা ক্লাস কি লাইভে পোস্ট করতে পারবে। আর আবার আমরা কিছু প্রবলেম সলভিং লাইভ ক্লাসও অ্যারেঞ্জ করি, সেখানে আপনারা লাইভ ক্লাস জয়েন করে সাজেশন নিতে পারবেন। বাশির আহমেদ ভাই একটা কোয়েশ্চেন করেছেন আকমল ভাইয়া, আমি কোয়েশ্চেনটা আপনাকেই পড়ে শোনাবো। সেটা হচ্ছে, উই নো দ্যাট সাম স্টেক হোল্ডার্স are involved in money laundering. Is it influential to impact the stock market? Is it true? অবশ্যই অবশ্যই, কারণ আপনার মানি সাইফনিং, মানি লন্ডারিং বা যত ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হবে এগুলা স্টক মার্কেটের ভ্যালু ইরোশন করে। তো হাউ টু আইডেন্টিফাই দ্য ফ্রড কোম্পানিজ, সো ইউ উইল নিড টু হ্যাভ গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ফরেনসিক অ্যানালাইসিস, ফরেনসিক ফাইন্যান্সিয়াল স্কিল। ফরেনসিক অ্যাকাউন্টিং সবসময় আপনাকে বলে দিবে কিভাবে ফ্রড আইডেন্টিফিকেশন করতে হয়। তো ওরকম কিছু জিনিসও কিন্তু আমরা এখানে রেখেছি, যদিও খুব এক্সটেন্সিভ কোর্স, এটা আমি বিআইসিএম এ নিয়ে থাকি। কিছু বেসিক জিনিস সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন, যে কিছু বেসিক রেশিওস আছে, আপনার স্লোয়ান রেশিও, ডিএনজেলো রেশিও, এরকম অনেক ধরনের রেশিও আছে। ওই রেশিও গুলো রান করলে আপনি বুঝতে পারবেন একটা পার্টিকুলার কোম্পানি আর্নিংস ম্যানিপুলেশন করে নাকি করে না। তো আপনি থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা কোয়েশ্চেন আসছে যে একটা কোম্পানির স্টক বাই করতে গেলে মেইনলি কি কি জানতে হবে? একটা স্টক মেইনলি তিনটা জিনিস জানতে হবে। ওই যে আমি বলেছিলাম, গ্রোথ, ওই কোম্পানিটা সাফিসিয়েন্ট গ্রোথ আছে কিনা। নাম্বার টু হচ্ছে ক্যাশ ফ্লো কিরকম, ঠিক আছে, ভালো লেভেলের ক্যাশ জেনারেশন ক্যাপাসিটি আছে কিনা বা এটা করতেছে কিনা, এবং অ্যান্টিসিপেশনটা কি যে ভবিষ্যতে করবে কিনা। এবং নাম্বার থ্রি হচ্ছে ওই পার্টিকুলার কোম্পানিটা কোন লেভেলে রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল জেনারেট করে আছে, সেটা কি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের থেকে বেশি না কম। এই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার যদি আপনি পান এবং তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার যদি আপনি দেখেন যে একটা পার্টিকুলার কোম্পানি প্রত্যেকটাতে কোয়ালিফাই করেছে, তাহলে আপনি ওই কোম্পানিটাকে একটা ভালো কোম্পানি বলতে পারবেন। তারপরে আপনি ভ্যালুয়েশন করে দেখবেন, আন্ডার ভ্যালুড হতে পারে, ওভার ভ্যালুড হতে পারে, তখন আপনি ইনভেস্টমেন্ট করবেন আর কি। আশা করি বুঝতে পেরেছেন। শফিকুল ইসলাম বলছেন, ভেরি নাইস প্রেজেন্ট। কথা থ্যাংক ইউ বোঝা যাচ্ছে না, শফিক ভাই। ইন্টারনেট। আচ্ছা, রাসেল কবির ভাই একটা কোয়েশ্চেন করেছেন ভাইয়া, যে ডিএসই ইন্ডেক্স, আচ্ছা সরি, এখন কি বোঝা যাচ্ছে? এখন হ্যাঁ, এখন ঠিক আছে, জি বলেন। হ্যালো আকমল ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। তো ভাইয়া, রাসেল যে একটা কোয়েশ্চেন করেছেন যে ডিএসই ইন্ডেক্স একটু বুঝিয়ে দেন প্লিজ, 4000 থেকে 8000 এটা কি বোঝায়? 8,000 না, এটা একটা লম্বা টাইম হরাইজনে ইন্ডেক্স বিভিন্ন জায়গায় ছিল, সর্বনিম্ন 4,000-এর নিচে নামছিল, সর্বোচ্চ 7,300 বা 400 পর্যন্ত উঠেছিল আর কি। তো এখানে কিন্তু প্রায় মানে ডাবল একটা দেখতে পাচ্ছি আর কি। তো এখন ইন্ডেক্স অ্যাকচুয়ালি একটা লম্বা টাইম হরাইজনে আপনাকে বলে দেয় যে স্টক মার্কেটে ফ্লাকচুয়েশন আছে এবং এখানে ট্রেডিং পটেনশিয়াল আছে, ইউ ক্যান মেক ইউর মানি, যদি আপনি ঠিক মতো আইডেন্টিফাই করতে পারেন যে আপনার ইন্ডেক্সের মুভমেন্টটা কোন দিকে যাবে বা কি হবে। আচ্ছা, তো বিধান কৃষ্ণা পান্ডে ভাই জিজ্ঞেস সবাই বলি করেছেন। যে এটা কেন বললাম, সবাই বলে স্টক মার্কেট ভালো না, সবাই লোকসান করে। আরে স্টক মার্কেটের ইতিহাসটা হচ্ছে আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ, এটা 1600 সালে যাত্রা শুরু করে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পৃথিবীর প্রথম কোম্পানি, পাবলিকলি ট্রেডেড কোম্পানি যেটা স্টক মার্কেটে লিস্টেড হয়। এই যে 400 বছর ধরে স্টক মার্কেট ওয়ার্ল্ডে কন্ট্রিবিউট করে যাচ্ছে, সবাই যদি লোকসান করতো এটা কি করতে পারতো? পারতো না, কারণ সামওয়ান ইজ মেকিং মানি। আমাদেরকে বোকা বানিয়ে কেউ না কেউ টাকা ইনকাম করতেছে। তো আমরা যাতে বোকা না হই, সচেতন হই, সেটার অ্যাওয়ারনেস এর জন্য হলো স্টক মার্কেট সম্পর্কে আমাদেরকে জানা দরকার, যাতে আমরা না ঠকি আমরা বরঞ্চ এখান থেকে ভালো কিছু করতে পারি। এই আর কি। সো বিধান কৃষ্ণা ভাইয়ের কোয়েশ্চেনটা ছিল ভাইয়া, যে আই ওয়ান্ট টু নো হোয়াই দ্য প্রাইস অফ স্কয়ার ফার্মা বিকেম সো লো ইন 2011 or 2012। 2011 আর 12-এ স্কয়ার কেন লো ফার্মার ছিল? প্রাইস, জি, স্কয়ার ফার্মার প্রাইস কেন লো ছিল? 11 আর 12-এ, আচ্ছা, স্কয়ার ফার্মার মেন জিনিসটা কি, স্কয়ার ফার্মার প্রমোটার যারা আছেন তারা সাধারণত শেয়ার প্রাইসটা একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে রাখতে পছন্দ করেন। প্র্যাকটিসে দেখা গেছে যে যখনই শেয়ার প্রাইস অ্যাবনরমালি পড়ে যায় তারা তখন এখানে
বাল্ক স্কেলে বাই দেন। আবার এবারও দেখা গেছে যে যখন শেয়ার প্রাইস অনেক বেশি মানে অ্যালার্মিং ওয়েতে বাড়ে বা উল্টাপাল্টা ট্রেডিং হয়, তখন তারা এটাকে ডিকটেট করেন, সেল প্রেসার দিয়ে দেন। তো এটা বলতে পারেন যে প্রমোটার ড্রাইভেন। কিন্তু স্কয়ার ফার্মার তখন প্রাইস এত কম ছিল কারণ তখনকার ফান্ডামেন্টাল কন্ডিশন অনুযায়ী রিলেটিভলি প্রাইস যতটুকু থাকা উচিত ছিল ততটুকুই ছিল। কিন্তু গত 10 বছরে কিন্তু স্কয়ার ফার্মার আপনার আর্নিংস অনেক গুণ বেড়েছে, যার কারণে প্রাইসও অনেক বেশি ম্যাক্সিমাইজ হয়েছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে যে আমি বললাম না হারফিনটাল হার্সম্যান ইন্ডেক্স, এটা আপনাকে বলে দিবে যে একটা পার্টিকুলার কোম্পানি গ্রোথ পটেনশিয়াল কতটুকু আছে। স্কয়ার হচ্ছে একটা ম্যাচিউরড কোম্পানি, এটা গ্রোথটা হচ্ছে অর্গানিক গ্রোথ ইন নেচার। এটা আপনাকে একটা স্টেবল এবং লো রিটার্ন দিবে, আপনার রিস্কটাও অনেক কম থাকবে। বাট এটা কিন্তু আপনার ইউনিকর্ন বা হাই গ্রোথ স্টক না, যে যে কিনা কম্পিটিটিভ ল্যান্ডস্কেপে গ্রো করার অনেক অপশন আছে। তো আপনাকে বুঝে নিতে হবে যে কতটুকু প্রপোর্শনেটলি কতটুকু আপনি ম্যাচিউর কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন, কতটুকু আপনি গ্রোথ স্টকে ইনভেস্টমেন্ট করবেন, সেই জিনিসটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে আর কি। হ্যাঁ, স্কয়ার ফার্মার ইনফ্যাক্ট কোম্পানি গ্রোথ রেট হচ্ছে এখন প্রায় 9.6% এর মতো, এক সময় এটা 12% ছিল। তো যদি কোয়েশ্চেন করেন ওয়াই, আমি বলবো যে ফার্মাসিউটিক্যালস মার্কেটে 19 থেকে 20% মার্কেট শেয়ার হচ্ছে স্কয়ার ফার্মার একা, এবং এখানে প্রায় 258টা কোম্পানি রেজিস্টার্ড কোম্পানি আছে। ও একা এখানে 20%, 1/5 জায়গা দখল করে থাকে। এখন ও যদি আরো বড় হতে হয় বা মার্কেটে যদি এক্সট্রা বা অনেক বড় লেভেলে ভ্যালুয়েশন ক্রিয়েট করতে হয়, দিস কোম্পানি মাস্ট হ্যাভ টু গো ফর অ্যাকুয়ারিং অ্যানাদার কোম্পানি। পার্টিকুলার কিছু স্টেজ আছে যেখানে কোম্পানিগুলা মার্জার বা অ্যাকুইজিশন ছাড়া গ্রো আপ করতে পারে না খুব বড় ভাবে। ঠিক আছে, তো এগুলা নিয়ে আপনারা আমাদের কোর্সটা করেন, আইডিয়া আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনি কি আমার অ্যান্সার পেয়েছেন? কাইন্ডলি রেসপন্স করবেন। আনমিউট করে আপনি রেসপন্স করতে পারেন। হ্যাঁ, অ্যান্সার পেয়েছি, কিন্তু আমার আরেকটু বোঝার ছিল, একটু জি বলবো। বলেন। মানে স্কয়ার ফার্মা দেখছি যে 2010 সালে 4,000 বা 5,000 টাকা ছিল এর প্রাইসটা, হঠাৎ করে 11 বা 12 দিকে অনেক ও কমে বুঝছি, আসছে ওটা 200 স্টক টাকা। এই তখন ফেস ভ্যালু ছিল 100 টাকা, এখন পরে হয়েছে 10 টাকা। ও এই আচ্ছা, কারণে। থ্যাংক ইউ, বুঝতে পারছি। ভালো থাকবেন। হ্যাঁ, জি থ্যাংক ইউ। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আসাদুজ্জামান ভাই বলছিলেন যে ভয়েস মেবি ব্রেক করে আসছে। তো ভাই যেটা বলতেছিলাম যে এই 30টা ভিডিও হচ্ছে রেকর্ডেড ভিডিও হিসেবে পাবেন, আপনারা কোর্সে এনরোল করার সাথে সাথে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর এমনিতে হচ্ছে যে এর বাইরেও আমরা একটা ফেসবুক সাপোর্ট গ্রুপ মেইনটেইন করি, সেখানে আপনারা যদি কোনো প্রবলেম বা কোনো যদি সাজেশন দরকার হয় ভাইয়ের থেকে, তো আপনারা সেই গ্রুপে পোস্ট করলে সেইখান থেকে হচ্ছে ওই সাপোর্টটা আপনারা পাবেন। আর কোর্সের অ্যাক্সেস তো আপনার কাছে লাইফ টাইম থাকতেছে। আচ্ছা, ওমর ফারুক ভাই জিজ্ঞেস আহ জোনায়েদ ভাই আপনার কোয়েশ্চেনটা নিব, জাস্ট একটু চ্যাটের কোয়েশ্চেন গুলো শেষ করে নিই। সেটা হচ্ছে ওমর ফারুক ভাই কোয়েশ্চেন করেছেন যে হাউ উই হাউ ইউ উইল অ্যান্টিসিপেট বাংলাদেশ ম্যাক্রো ইকোনমি নেক্সট 20 ইয়ার্স। বাংলাদেশের ইকোনমি নেক্সট 20 ইয়ার্সে কিরকম করবে এটা জানতে গেলে আপনাকে হোমোজেনাস ইকোনমিক মডেল সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, এবং অন্যান্য জায়গায় কি হচ্ছে আমাদের এখানে কি হয় সেটা সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। প্রথম দেখেন যে বাংলাদেশের ইকোনমি লেট 90s থেকে শুরু করে আপনার 2010-12 পর্যন্ত যে ইকোনমিক গ্রোথটা হয়েছে, এগুলো মূলত ম্যানুফ্যাকচারিং লেবার ড্রাইভেন, মানে রাইজ অফ আরএনজি সেক্টর, এটা কিন্তু মূল কন্ট্রিবিউটরি ফ্যাক্টর ছিল। তো সামনে যদি গ্রো করতে হয় তাহলে কিন্তু শুধু আরএনজি কন্ট্রিবিউশন দিয়ে সম্ভব না, আমাদেরকে মোর সফিস্টিকেটেড সার্ভিস বেসড ইকোনমি হইতে হবে আর কি। আমাদের আইটি পরিষেবা, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, ইন্টেলেকচুয়াল জায়গাগুলো আছে এগুলোতে ভালো করতে হবে, এবং আমাদেরকে কিছু লাইট ইঞ্জিনিয়ারিং অথবা আপনার কি বলতে পারেন যে বড় ম্যানুফ্যাকচারিং বেস ক্রিয়েট করতে হবে, এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের এখানে একটা ভালো সম্ভাবনা আছে যে আরো ভালো করার। তো বাংলাদেশের ইকোনমি গত 50 বছরে যে রেটে বেড়েছে, সামনের আগামী 50 বছর কিন্তু সেই রেটে গ্রো করবে না, এটাই স্বাভাবিক। গ্রোথ রেটটা একটা সময় পরে যে একটু স্লো হয়ে যাবে। একটা দেশের বয়স যত বাড়ে তত গ্রোথ রেট কিন্তু আস্তে আস্তে করে ওরকম থাকে না, আস্তে আস্তে করে গ্রোথটা কমে যায়। কিন্তু তার মানে কিন্তু এই না যে সেই দেশটা যে খারাপ করে তা না। তো এখন যে জিওপলিটিক্যাল টেনশন গুলো দেখছেন, এগুলোর কারণে শর্ট টু মিডিয়াম টার্ম আমাদের অ্যান্টিসিপেটেড গ্রোথ যেটা আগে
প্রাক্কলন করা হয়েছিল সেটা হয়তো অ্যাচিভ করা সম্ভব হবে না, কিন্তু ইন্টারমিডিয়েট একটা টার্ম ধরেন 5 থেকে 7 বছর পরে আমরা যদি আমাদের এই বিশেষ করে ফরেন ফরেন কারেন্সি যে ডেপ্রিসিয়েট করতেছে এইটা থেকে যদি একটু রিলিফ পাই, আমাদের এক্সটার্নাল ডেট সার্ভিস ক্যাপাসিটি যদি একটু বাড়ে, তাহলে দেখবেন আমরা ঘুরে দাঁড়াবো এবং আমাদের ইকোনমি মোটামুটি 2035 এর মধ্যে $800 বিলিয়ন ইকোনমি হওয়ার পটেনশিয়ালিটি আছে আর কি। তো ইকোনমিক অ্যানালাইসিস অনেক ব্রড একটা জিনিস। এখানে মূলত দুইটা জিনিস আপনারা খেয়াল করবেন। একটা ইকোনমি গ্রো করতে গেলে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে, একটা হচ্ছে মানিটারি অ্যাকোমোডেশন আর একটা হচ্ছে ফিসক্যাল এক্সপ্যানশন। মানে মানিটারি অ্যাকোমোডেশন বলতে বোঝায় হচ্ছে ইনফ্লেশন রেটটা সবসময় একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জে থাকবে, খুব বেশি বাড়বে না। আর ফিসক্যাল এক্সপ্যানশন বলতে বোঝায় হচ্ছে যে আপনার যে বাজেট আছে, বাজেট শুড বি কোয়ালিটি বাজেট এবং বাজেট শুড বি এক্সপ্যান্ডেড। বাজেট যত বড় হবে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি তত বাড়বে। হ্যাঁ, এবং বাজেট ডেফিসিটটাও খুব বেশি বড় হওয়া যাবে না। আপনি রিয়েলিস্টিক বাজেট যদি করেন এবং বাজেটের ইমপ্লিমেন্টেশনটা সঠিকভাবে যদি করেন, দুর্নীতি যদি কম করেন বা না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বাজেট ডেফিসিট খুব বেশি থাকার কথা না। তো এই দুইটা জিনিসের সমন্বয়ের মাধ্যমে কিন্তু ক্যাপিটাল ফর্মেশনটা হয় বা ইকোনমিক গ্রোথটা হয় আর কি। আর আরো অনেক ব্যাপার আছে প্রাইভেট সেক্টরের গ্রোথ গুলা ড্রাইভ করার জন্য। একটা নতুন ক্রেডিট সাইকেল ক্রিয়েট করতে হবে, যেটা কিনা আসতে আরো কিছু সময় লাগবে, কারণ ব্যাংকগুলোতে রিফর্মের দরকার। তো আমরা হয়তো আরো কিছুদিন, আরো কয়েক বছর টাইম দিতে হবে যে বাংলাদেশের ইকোনমিটাকে আবার নতুন করে নতুন একটা সাইকেল ক্রিয়েট করার জন্য। আশা করি আমার পয়েন্ট গুলো সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। যদি কোনো রেসপন্স থাকে কাইন্ডলি বলতে পারেন। বুঝি নাই ভাইয়া, আপনার কথা। আশিকুর রহমান ভাই জিজ্ঞেস করেছেন স্টক ব্রোকার কিভাবে স্টক ব্রোকার কিভাবে ডেইলি অপারেশন রান করে। স্টক ব্রোকাররা ডেইলি মার্কেট ওপেনের সময় ট্রেডাররা তাদের কম্পিউটার ওপেন করে, ট্রেডিং যে টার্মিনাল আছে সেটা ওপেন করে, তারা ফোনে বাই অর্ডার সেল অর্ডার রিসিভ করে, সেই অনুযায়ী অর্ডার গুলো এক্সিকিউশন করে, ডে এন্ডে ক্লোজ করে। তারপর কিছু বুকস অফ অ্যাকাউন্টস আছে সেগুলো মেনটেন করে, যে ডে এন্ডে দেখে যে কতগুলো শেয়ার বাই হয়েছে, সেল হয়েছে। এটা হচ্ছে শেয়ারের ক্ষেত্রে। আবার ফান্ডের ক্ষেত্রে, টাকার ক্ষেত্রে কতগুলা রিকুইজিশন আছে, ফান্ড উইথড্রল রিকুইজিশন আছে, কতগুলো ডিপোজিট হয়েছে। এই টাকার ব্যালেন্স এবং শেয়ারের ব্যালেন্স যখন মিল হয়, রিকনসাইল করে, রিকনসিলেশন করলে তখন তারা বুঝে যে পার্টিকুলার একটা ডে সাকসেসফুল হয়েছে। এর মধ্যে আরো অনেক ধরনের রেগুলেটরি অ্যাক্টিভিটিস আছে, যেমন ধরেন মার্জিন কল, ফোর্স সেল, তারপরে ডেবিট মনিটরিং, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, সেগুলো রেগুলার চলতেই থাকে যাতে নন কমপ্লায়েন্স কোনো ভাবে না হয়। তো এটা হচ্ছে মোটামুটি নাটশেল বলতে পারেন একটা ব্রোকার যেভাবে ডে টু ডে অপারেট করে। কোর অ্যাক্টিভিটিস হচ্ছে এগুলো। এর পাশাপাশি ভ্যালু এডেড সার্ভিস গুলোর মধ্যে হচ্ছে আপনার রিসার্চ সাপোর্ট গুলো দেয়, রান টাইম রিসার্চ সাপোর্ট আছে, তারপরে মর্নিং কল রিসার্চ সাপোর্ট আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আরো অনেক ধরনের কাস্টমাইজ বা টেইলর রিসার্চ সাপোর্ট আছে। আইটি আপনার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড অনেক ধরনের আইটি সলিউশন থাকে, সেগুলোর ব্যাপারে অনেক ধরনের ডেভেলপমেন্ট করা হয়। এটা প্রতিদিনের ব্যাপার না, এটা প্রজেক্ট বেসিস হয় সাধারণত। কারণ আলটিমেটলি একটা ভালো স্টক ব্রোকারের বৈশিষ্ট্য হচ্ছে তাদের ব্রোকারেজ সার্ভিসটা আপনার দোরগোড়ায় পৌঁছায় দেওয়া। যে যত বেশি টেকনোলজিক্যালি অ্যাডভান্স ব্রোকারেজ, তার সার্ভিসটাই আলটিমেটলি আপনি নিবেন, এটাই স্বাভাবিক। এই জিনিসগুলো হয় আর কি সাধারণত। বুঝতে পেরেছেন? আচ্ছা, জয়গোপাল ভাই জানতে ওকে, সমস্যা নাই, বলেন, আচ্ছা, কন্টিনিউ করেন। জয়গোপাল জয়গোপাল ভাই, গৌরাঙ্গ ঘোষ ভাই এবং অনেকেই জানতে চাচ্ছেন কোর্স ফি কত। তো আমাদের কোর্স ফিটা হচ্ছে 1,000 টাকা, বাট আপনারা এখন চাইলে হচ্ছে যদি কোর্সটা এনরোল করেন তো আপনারা 720 টাকায় কোর্সটা পারচেস করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা প্রোমো কোড ইউজ করতে হবে, আপস্কিল 28। আমি চ্যাটে মাত্র আবার ডিটেলসটা দিয়ে দিয়েছি। আর হুমায়ুন রশিদ ভাই জিজ্ঞেস করেছেন কোর্সে এনরোল করলে ক্লাসের ভিডিও গুলো কি একবার দেখা যাবে নাকি ডাউনলোড করে রেখে দেওয়া যাবে। আপনি ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন না, কিন্তু আপনি ভিডিওগুলো যখন ইচ্ছা তখনই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। আপনাদের কাছে কোর্সের অ্যাক্সেসটা হচ্ছে লাইফ টাইম থাকবে। লাইফ টাইম বলতে যতদিন আপনার একটা পার্টিকুলার ইমেইল দিয়ে কোর্সটা এনরোল করতে, সো আপনার যতদিন ওই ইমেইলটা ভ্যালিড থাকবে ততদিন আপনি কোর্সের ভিডিওগুলো যখন ইচ্ছা তখনই দেখতে পারবেন, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু ভিডিওগুলো ডাউনলোড করে আপনি রাখতে পারবেন না। আহ হুম, আচ্ছা, আমরা আর
আর একটা দুটো কোয়েশ্চেন নিবো ভাইয়া। তো মোহাম্মদ রাহি ভাইয়া জিজ্ঞেস করেছেন একটা কোম্পানি যদি রাইট শেয়ার ইস্যু করে তাহলে কি ওই কোম্পানির শেয়ার পরে বাই করা কতটুকু ভালো হবে? আচ্ছা, দেখেন, আর একটু সময় বাকি আছে। রাইট শেয়ার কিন্তু একটা শেয়ার ইস্যু। রাইট ইস্যু করে যে টাকাটা কোম্পানি পাবে, সে টাকাটা ওই কোম্পানিটা কোথায় ইনভেস্ট করবে এবং ওখান থেকে কি ধরনের রেট অফ রিটার্ন অ্যাচিভ হবে, এই কোশ্চেনের অ্যান্সারটা আপনাকে করতে হবে। একটা কোম্পানি ধরুন রাইটস ইস্যু করলো, কিছু ফান্ড রেজ করলো, এখন সে এমন একটা প্রজেক্টে টাকাটা পাম্প করেছে যেখান থেকে খুব বেশি অ্যামাউন্টে রিটার্ন জেনারেট হবে না। সাপোজ প্রজেক্টের রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে 8 to 9%, যেখানে কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে অ্যাটলিস্ট 12 থেকে 13%। তার মানে কি এই রাইট ইস্যুটা এই কোম্পানির জন্য ইকোনমিক্যালি ভায়াবল না। তো এরকম ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে রাইট ইস্যু করলে কোম্পানিটার ভ্যালু বাড়বে না কমবে। তবে নর্মালি যেটা হয় আমাদের দেশে, যেটা হয় যে বেশিরভাগ রাইট ইস্যু গুলাই সাধারণত মানে ভালো কোনো প্রজেক্টে বা ভালো কোনো রিটার্ন জেনারেশনের জন্য করা হয় না। কোম্পানিগুলো সাধারণত একটা অপশন পায় কিছু টাকা উঠানোর জন্য, এই জন্য তারা রাইট ইস্যু করে থাকে। এই কারণে রাইট ইস্যু গুলা সাধারণত পোস্ট ইস্যু পারফরমেন্সটা ভালো হয় না এবং শেয়ার গুলার ডাইলুশন হয়, মানে ক্যাপিটাল অনেক বড় হয়ে যায়, প্রাইসও অনেক বেশি অ্যাডজাস্ট হয়ে যায়, প্রাইস আর বাড়ে না পরে আলটিমেটলি। আশা করি বুঝতে পেরেছেন আমার অ্যান্সার। ভাইয়া, মোহাম্মদ রিফাত উদ্দিন ভাইয়া জানতে চেয়েছেন লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে কিছু যদি বলতেন। লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে সব কথাই কোর্সে আছে। আর কিছু বলতে বলতে কি যে আপনারা সবসময় খেয়াল করবেন যে যে কোম্পানিটার মার্কেটে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে ভালো, যে কোম্পানিটার ম্যানেজমেন্টের মধ্যে ধরেন কোনো ছলচাতুরি নাই, অথবা বলতে পারেন যে গুড কর্পোরেট গভর্নেন্স আছে, যে কোম্পানিটার সাফিসিয়েন্ট গ্রোথ আছে, ডাবল ডিজিট গ্রোথ, মানে অ্যাটলিস্ট 10% গ্রোথ, রেভিনিউ গ্রোথ প্রতি বছরে আছে, যে কোম্পানিটা 10% অ্যাটলিস্ট প্রফিট গ্রোথ প্রতি বছরে আছে, এবং সাফিসিয়েন্ট ক্যাশ ফ্লো আছে, ডিভিডেন্ড মোটামুটি ভালোই দিতে পারে, সেসব কোম্পানিগুলোকে পিক করার চেষ্টা করবেন। অনেকগুলো জিনিসের কম্বাইন করে দেখবেন যে ওভারঅল একটা কোম্পানিকে ভালো মনে হচ্ছে কিনা। তারপরেও আলটিমেট কাজটা হচ্ছে ভ্যালুয়েশন করা, কারণ ওই কোম্পানিটা ওভারভ্যালুড হয়েও যেতে পারে। আপনি যে চিন্তা ভাবনাটা করতেছেন, আপনার আগে দেখা গেছে অনেকে চিন্তা করে শেয়ারটা কিনে ফেলছে, কিনে দাম বাড়ায় দিচ্ছে, এরপর আর বাড়ে না। কারণ আপনি তো দেখতেছেন ভালো কোম্পানি কিন্তু শেয়ারের দাম বাড়ে না। কেন বাড়ে না? কারণ ইট হ্যাজ অলরেডি বিল্ড আপ ইটস প্রাইস। তো কোনটা আন্ডার ভ্যালুড আছে সেটা খেয়াল করতে হবে। এই আর কি। So, আমাদের সেশনটা প্রায় 1 ঘন্টা ক্রস করে ফেলছে, অনেক ধরেই চলছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এখনো 128 জন আছেন। তো আসলে আমাদের ইচ্ছে ছিল যে আপনাদেরকে ইনভেস্টমেন্ট নিয়ে, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট নিয়ে একটা প্রপার গাইডলাইন দেওয়া। তো আশা করি আপনাদেরকে ওই গাইডলাইনটা আমরা দিতে পেরেছি। এর বাইরে যদি আপনারা কেউ আমাদের এই কোর্সটা নিয়ে ইন্টারেস্টেড থাকেন, তো আপনারা তো যে কোনো সময় ইন্টারেক্টিভ ক্লাসের ফেসবুক পেজে মেসেজ দিতে পারবেন, বা ওয়েবসাইট থেকেও কোর্সটা আপনারা দেখে নিতে পারবেন যে এখানে কোন কোন বিষয়গুলো কভার করা হবে। এবং আপনাদের যদি আরো কোয়েশ্চেন থাকে সেটাও আপনার আমাদের ফেসবুক পেজে যে কোনো সময় মেসেজ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। আপনি যদি পারমিশন দেন তাহলে আজকের সেশনটা আমরা এখানে এন্ড করব। হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং সবার একটা সুন্দর ভবিষ্যৎ কামনা করি। সবার যাতে আপনারা পার্সোনাল লাইফে এবং আপনাদের কর্পোরেট আপনাদের প্রফেশনাল লাইফে সব দিক দিয়ে সাকসেসফুল হন, সেই দোয়া কামনা করে আমি আজকে এখানে সেশন শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Recording stopped.